অনেক রাতে ক্লাস শুট চলতেছে, কারণ তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একদম সামনে। তোমরা অনেকেই ভাইয়ার এসিএস ভার্সিটি ব্যাচের স্টুডেন্ট বা রোটোরিয়ামসি মেডিকেল ব্যাচের স্টুডেন্ট ছিলা, এবং সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেবে। তোমাদের কথা ভেবে আমরা এই বায়োলজি ক্লাসটা শুট করতেছি। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছরই দেখা যায় যে প্রশ্ন রিপিট হয় এবং একই টপিক থেকে বারবার প্রশ্ন আসে। এই জন্যেই কোন টপিকগুলো একদমই না দেখে গেলে না, এবং সব প্রশ্নগুলো রিসেন্ট ইয়ারে বিগত বছর আসার প্রশ্নগুলো সব কিছুগুলো পারো কি না সেটা দেখার জন্যই কিন্তু মূলত এই লাইভটা, লাইভ না আসলে এই রেকর্ডেড ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি। এটা ইউটিউবে আপলোড হয়ে যাবে, 1 ঘন্টার মতো একটা ভিডিও হবে। এই সংক্ষিপ্ত ভিডিওটা তোমরা অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে একবার দেখে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তো রিজবি, ক্লাসটা শুরু করে দে, আমরা 1 মিনিট দেরি করব না। এক্স্যাক্টলি, ছোট্ট ভূমিকাতেই ক্লাস শুরু করব, কারণ আমাদের সময় খুব সংক্ষিপ্ত। আমরা যখন একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, তার অপশনগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করব, পাশাপাশি কোন টপিক থেকে প্রশ্ন আসছে সেটা মাথার মধ্যে একটু খেলিয়ে ফেলবো, যে এই টপিক থেকে আর কি কি প্রশ্ন ছিল, বা এই টপিক আমার দুর্বলতা আছে কিনা নিজেকে প্রশ্ন করে ফেলবো। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা প্রশ্ন সলভ করি। বাচ্চারা, এই প্রশ্নগুলো থেকেই কিন্তু কাছে পিছে প্রশ্ন চলে আসতে পারে। যেমন দেখো, এখানে অ্যাথেরোস্ক্লেরোসিস থেকে প্রশ্ন এসেছে। এর মধ্য দিয়ে তুমি কি বার্তা পাচ্ছ? যে রক্ত চ্যাপ্টারের লাস্টের দিকে যে টপিকগুলো আছে, ধরো হৃদরোগ শনাক্ত করার কিছু পরীক্ষা আছে, হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক, এনজিওপ্লাস্টি, তারপর ধরো ওই কি বলা যায়, ওপেন হার্ট সার্জারি, এইসব টপিকই কিন্তু কম বেশি ইম্পর্টেন্ট। বেসিক প্রশ্নগুলো বুঝলেই তুমি অ্যান্সার করতে পারবা, এরকম আর কি। চলো দেখি, অ্যাথেরোস্ক্লেরোসিস এটা মানে কি? যখন তোমার ধমনীর গায়ে, ঠিক আছে, এই প্লাগ জমে জমে, অ্যাথেরোমেটাস প্লাগ জমে জমে ধমনীটা যখন এরকম শক্ত পুরু এবং এর মাঝখানের যে লুমেন এটা সরু হয়ে যাবে, তখন এটাকে তুমি বলতে পারো অ্যাথেরোস্ক্লেরোসিস। এটা একটা প্রক্রিয়া, তাই না? কিসের প্রক্রিয়া? ধমনীটার ভেতরের গায়ে প্লাগ জমে জমে, এটা হইতে পারে লিপিড জাতীয় বা অন্যান্য জিনিসপত্র জমে এটা শক্ত হয়ে যাবে, ফলে এটা লুমেনটা ছোট হয়ে যাবে, দিক দিয়ে রক্ত ফ্লো হইতে বাধা পাবে। তো এটার জন্য কোনটা সত্য নয় জানতে চেয়েছে, বলছে এখানে রক্তে চর্বির পরিমাণে অস্বাভাবিকতা। এটা তো সত্য, তো সত্য, কারণ চর্বি বেড়ে যায়, তখনই আসলে এই অ্যাথেরোমেটাস প্লাগটা জমে এবং অ্যাথেরোস্ক্লেরোসিস নামক এই সমস্যাটা তারা করে। স্ট্রোক করার প্রবণতা বেড়ে যেতে পারে, এটাও সত্য। স্ট্রোক হয় মস্তিষ্কে, এটা বোধহয় তোমরা সবাই জানো। তাহলে মস্তিষ্কের একটা ধমনীতে, ছোট বা বড় একটা, ছোট ধমনীতে মনে করো এরকম করে প্লাগ জমছে, অ্যাথেরোমেটাস প্লাগ জমে এটাকে অ্যাথেরোস্ক্লেরোসিস করছে, ধমনীটা এরকম শক্ত এবং সরু হয়ে গেছে। তাহলে রক্তগুলো কিন্তু মস্তিষ্কের ধরো কিছু নিউরনের কাছে আর পৌঁছাতে পারছে না, সেই নিউরনগুলো রক্তের অভাবে ধরো মরে গেল। এই ঘটনার নামই তো স্ট্রোক, তাই না? তাহলে এটার জন্য স্ট্রোক হইতে পারে মস্তিষ্কে, ওকে ফাইন। উচ্চ রক্তচাপ হতে পারে, একদম ঠিক, এটার জন্য ব্লাড প্রেশার হাই হইতে পারে। যে লোকটা মোটা সোটা, চর্বির পরিমাণ বেশি, এই এরকম ব্লক হয়েছে তার হৃৎপিণ্ডে, তো তার হাই ব্লাড প্রেশার থাকবে, এটা খুবই কমন আর কি, বুঝছো? রক্তে সুগারের পরিমাণ কমে যেতে পারে, না সুগার বা চিনির সাথে এটার কোনো সম্পর্ক নেই। রক্তে সুগার বা চিনির পরিমাণ কমিয়ে দেয় একটা হরমোন আছে, এটার নাম হচ্ছে ইনসুলিন। ওকে, তো ইনসুলিনটাও খুব ইম্পর্টেন্ট, এটা প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে আসে। অগ্নাশয়ের কোন কোষ বলো? বিটা কোষ। না পারলে চান্স হবে জীবনেও না। তাহলে আমার আসলে উত্তর আমার কোনটা হচ্ছে বলো? আমার উত্তর হচ্ছে আলটিমেটলি এইটা। ডান, পরের প্রশ্নে যাই, চল। কোষের মস্তিষ্ক, খুব সোজা প্রশ্ন, এটা সবাই পারো, দেরি করার দরকার নেই। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে বা কোষের কেন্দ্রিকা বলে, তাই না? এই অপশনগুলো থেকে শিখি। লাইসোজোমকে কি বলবা? সুইসাইডাল স্কোয়াড, তাই না? কারণ ওর ভেতরে 40 থেকে 50 ধরনের হাইড্রোলাইটিক এনজাইম থাকে, যেটা দেশে নিজের কোষকেও নষ্ট করে দিতে পারে। নর্মালি করে না, কারণ এটা ঝিল্লিবদ্ধ থাকে। বাট যদি চূড়ান্ত অনাহারে থাকো, তুমি দুর্ভিক্ষে থাকো, তখন তোমার দেহের এত সব কোষকে খাবার যোগান তুমি দিতে পারছো না, তখন কোষগুলো রাগে দুঃখে অপমানে, যে আমার তো কোনো খাবারই আসতেছে না, আমি বেঁচে থেকে কি লাভ, আমি তো কোনো খাবারই পাচ্ছি না, বরং এই লোকটার জন্য বোঝা আমি। তখন তোমার কোষগুলো কি হয়? তাদের লাইসিজমগুলোকে ফাটাই দিয়ে কোষগুলো লাইসিসে নিজেই আত্মহত্যা করে, বুঝছো? এই জন্য এটাকে সুইসাইডাল স্কোয়াড বলি। আর এই কোষ এরকম করে মরে যাওয়ার ব্যাপারটা, বা লাইসোজোম যে কোষগুলোকে এরকম করে খেয়ে ফেলছে, এটাকে আমরা বলি অটোফেগি। তাহলে পরীক্ষাতে আসতে পারে অটোফেগি কে করে? তোমরা বলবো লাইসোজোম করে। পারক্সিজম থেকে যদি একটা কথা বলতে চাই, এখানে একটা এনজাইম থাকে যেটা খুব ইম্পর্টেন্ট, যার নাম হচ্ছে ক্যাটালেস। ওকে, ক্যাটালেস কি করে জানো? তোমার কোষে বা তোমার দেহে যদি হাইড্রোজেন পারক্সাইড জমে, এটা তোমার জন্য খুবই ক্ষতিকর। এটাকে ভেঙে সে ক্ষতিকর হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে উপকারী বা ক্ষতিকর না এরকম পানি এবং অক্সিজেন বানায় ফেলে, বুঝছো? আচ্ছা, আর গ্লাইঅক্সিজম কাইন্ড অফ পারক্সিজমের মতো, যাই হোক এটা নিয়ে ডিটেলসে গেলাম না। অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহের সাথে হৃৎপিণ্ডের যে অংশ জড়িত নয়। বাচ্চারা, আমি একটা মোটামুটি টাইপের হার্ট আঁকতেছি, তোমরা এখানে হাসাহাসি করবে না, হার্ট দিয়ে একটু বেশি চিকন হয়ে গেছে, হোয়াট এভার ইট ইজ। সো সরি,
এইগুলো ধরো কপাটিকা। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। ওকে, এটা রাইট ভেন্ট্রিকাল, এটা লেফট ভেন্ট্রিকাল। সবসময় জানবা যে ডান পাশের হৃৎপিণ্ড কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত ধরে রাখে, তাই না? তাহলে ডান পাশটুকু কি বলো? ডান পাশটুকু হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ, আর বাম পাশটুকু হচ্ছে অক্সিজেন পূর্ণ। তাহলে এখানে অপশনে কি কি আছে? বাম ভেন্ট্রিকল, তো এটা তো অক্সিজেন পূর্ণ। বাম অ্যাট্রিয়াম অক্সিজেন পূর্ণ। বাইকাসপিড কপাটিকা, বানানে একটু ভুল হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো। বাইকাসপিড কপাটিকা কই থাকে রে? মনে রাখবা বাম পাশ, এটা ব দিয়ে, বাইকাসপিডও ব দিয়ে, তাহলে বাইকাসপিড কপাটিকা হচ্ছে বাম পাশে এইটা, তাই না? তো এটাও তো অক্সিজেন সমৃদ্ধই হলো, এই এই পাশেই পড়ে, তাহলে উত্তর হবে ডান ভেন্ট্রিকল। একদম সোজা প্রশ্ন, সবাই পারবে আশা করি। সমাজ শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণের ফলে কতগুলো এটিপি পাবা? কতগুলো এটিপি? 36টা এটিপি। অপশনে যদি 36 না থেকে 38 থাকতো আমি ওইটাই দাগাইতাম, কেমন? আর যদি 38 36 দুইটাই থাকতো তাও আমি 36 দাগাইতাম। এবার ধরো আমি সবাদ না বলে বললাম অবাধ শ্বসনে, এটা আসলো ধরো এবারের পরীক্ষায়, তখন কয়টা দাগাবা? অবাধ শ্বসনে এটিপি পাও মাত্র 2টা। ওকে, ওয়ারেস সবাদ শ্বসনে 36টা। ইনসুলিনের পলিপেপটাইড চেইন সমূহ যুক্ত থাকে যে বন্ধনের মাধ্যমে? খুবই ট্রিকি একটা প্রশ্ন, যে কেউ এটা দেখে আবেগে উদ্বেলিত হয়ে এইটা পেপটাইড দাগায় ফেলতে পারে। কারণ ইনসুলিন আমরা জানি যে ছোট্ট একটা প্রোটিন যেখানে অ্যামাইনো অ্যাসিড থাকে 51টা, তাই না? এবং তোমরা জানো যে অ্যামাইনো অ্যাসিডগুলো মিলে মিলেই কি তৈরি করে? একটা পলিপেপটাইড চেইন তৈরি করে, এবং প্রোটিন হচ্ছে একটা পলিপেপটাইড চেইন। এ এ মানে অ্যামাইনো অ্যাসিড। ওকে, তাহলে অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে যে বন্ধন, এটার নাম কি বলো? এইটার নাম হচ্ছে পেপটাইড বন্ধন। ওকে, এইটা হচ্ছে তোমার পেপটাইড বন্ধন, কিন্তু এই বন্ধনটা না জানতে চাই নাই। এখানে বলছে ইনসুলিনের পলিপেপটাইড চেইন, ইনসুলিনের 2টা পলিপেপটাইড চেইন থাকে, এ আর বি, বুঝছো? 2টা পলিপেপটাইড চেইন থাকে, হচ্ছে এ, একটা হচ্ছে বি। ধরো এইটা একটা চেইন, হ্যাঁ এইটা একটা চেইন, এখানে অ্যামাইনো অ্যাসিড আছে মনে করো। প্রশ্ন আসছে এই 2টা পলিপেপটাইড চেইন কি দিয়ে যুক্ত থাকে? উত্তর হচ্ছে তারা ডাইসালফাইড বন্ড দিয়ে যুক্ত থাকে। ডাইসালফাইড বন্ড মানে বুঝতেছো? 2টা সালফার দিয়ে হওয়া বন্ড, ডাইসালফাইড বন্ডে যুক্ত থাকে। ইনসুলিন অণুতে মোট 3টা ডাইসালফাইড বন্ড থাকে, বুঝছো? এই শিকলগুলোর মধ্যে 2টা, আর এক মানে একটা শিকলের নাম হচ্ছে এ, একটার নাম হচ্ছে বি, বুঝছো? আর হচ্ছে এই শিকলের মধ্যেই থাকে আরেকটা। যাই হোক, এত ডিপ তো আসবে না, জাস্ট জেনে রাখো যে এরকম পলিপেপটাইডের 2টা চেইন থাকে ইনসুলিন অণুতে, এবং তারা ডাইসালফাইড বন্ড দিয়ে যুক্ত, কেমন? উত্তর হবে ঘ নাম্বারটা। তাহলে 2টা পেপটাইড চেইনের মধ্যে, 2টা পেপটাইড চেইনের মধ্যে কিন্তু আর পেপটাইড বন্ধন থাকবে না। ডাইসালফাইড বন্ড না থেকে এখানে হাইড্রোজেন বন্ধনও থাকতে পারতো, ঠিক আছে? এরকম আর কি। পরিপাকতন্ত্রের কোন অংশটা অম্লীয়? বলো তো দেখি, কোন অংশটা অম্লীয়? আমাদের পাচক রস, যেখানে HCl থাকে সেটি তো সবচেয়ে অম্লীয় হবে, তাহলে পাকস্থলী সবচেয়ে অম্লীয় হবে, তাই না? ওকে, ক্ষুদ্রান্তে যেহেতু পিত্তরস আসে, পিত্তরস তো ক্ষারীয়, তাহলে ক্ষুদ্রান্তের পরিবেশটা ক্ষারীয়। রুই মাছের প্রজনন সময়, রুই মাছের প্রজনন পার্টটা অনেক ইন্টারেস্টিং ছিল, ক্লাসে পড়ার সময় অনেক মজা করে পড়াই। রুই মাছ প্রজননের জন্য বেছে নেয় হচ্ছে সব থেকে রোমান্টিক ঋতুটা বর্ষাকাল, যখন কালবৈশাখী ঝড়, আশেপাশে কিচ্ছু নাই, অমাবস্যা রাত্রি, এরকম সময় তারা প্রজনন করে, বুঝছো? এবং নদীর মোহনাতে যেখানে অনেক বেশি স্রোত, মোহনা বা বাঁক, এখানে স্রোতের বেগটা একটু বেড়ে যায়, বুঝছো? তো জগতের নিয়ম অনুযায়ী স্ত্রী মাছটা সামনে সামনে দৌড়ায়, তার পেছন পেছন পুরুষ মাছটা দৌড়ায়। ওকে, স্রোতের ধাক্কা স্ত্রী মাছের গায়ে লাগার পর সেটার জন্য তার গায়ে শিহরণ জাগে এবং সে ডিম ছেড়ে দেয়। এই ডিম ছাড়া দেখে পুরুষ মাছটা গিয়ে সেই ডিমের উপর শুক্রাণু ছেড়ে দেয়। দেহের বাইরে একটা নিষেক হয়, এটাকে আমরা বলি বহিঃনিষেক। এই ব্যাপারটা, এই রোমান্টিক ব্যাপারটা ঘটে বর্ষাকালে। তো বর্ষাকাল বলতে বা যখন কালবৈশাখী হয় তখন, ওই গ্রীষ্ম বর্ষা মিলিয়ে আর কি মনে করো। তো কাল আসলে বর্ষাকালই দিবা, ঠিক আছে? তো বর্ষাকালটা কোন মাস বলো? জুন জুলাই মাস হচ্ছে বর্ষাকাল, যেটা সামনে আসতেছে। ওকে, তারপর আসো, অপত্য ক্রোমোজোম গুলো মেরুর কাছাকাছি পৌঁছাইলে কোন পর্যায়ের সমাপ্তি ঘটবে? অপত্য ক্রোমোজোম মানে নতুন ক্রোমোজোম। তো কোষ বিভাজনে তোমরা এরকম স্পিন্ডল তন্তু পড়ছো, তাই না? এই স্পিন্ডল তন্তু বরাবর ক্রোমোজোম গুলো দৌড়াইতে দৌড়াইতে মেরুর কাছাকাছি চলে আসছে। ওকে, তাইলে এখন কি তোমার শেষ স্টেপটায় ঢুকে যাচ্ছ না? এই ক্রোমোজোম গুলো মাঝখানে ছিল, সময় ছিল হচ্ছে মেটাফেজ, তাই না? তারপর হচ্ছে তোমার গতি পর্যায়, গতি পর্যায়ের ইংরেজি কি? অ্যানাফেজ।
তাহলে অ্যানাফেজ পর্যায়ে এখানে শেষ হয়ে যাবে যখন তারা মেরুর কাছাকাছি পৌঁছায় যাবে। ওকে, অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো দৌড়াবে এবং তখন তাদের আকৃতি এক এক রকম হতে পারে। এই আকৃতিগুলো ইম্পর্টেন্ট। ভি আকৃতি হলে মেটাসেন্ট্রিক, জে আকৃতির হলে অ্যাক্রোসেন্ট্রিক, তাই না? আই আকৃতির হলে টেলোসেন্ট্রিক। সেটা আমাদের প্রশ্ন না। তাহলে কোনটা সমাপ্তি ঘটবে বলো? অ্যানাফেজের বা গতি পর্যায়ের সমাপ্তি ঘটবে। কোনটা শুরু হবে? টেলোফেজ শুরু হবে, লাস্ট যে স্টেজটা সেটা শুরু হবে। ফুসফুসে যে অক্সিজেন যাবে সেটা কোন পথে যাবে? এখানে প্রথমে অ্যালভিউলাসে দিয়ে দিচ্ছে। এটা কি কোনো কথা হইলো? অ্যালভিউলাস হচ্ছে একদম ভেতরে ফুসফুসের, তাই না? তাহলে এটা হয়নি, এটা কিছু হয়নি। আচ্ছা, ট্রাকিয়া, ভালো কথা বলতে, শ্বাসনালী। ওকে, তাহলে ট্রাকিয়া আঁকলাম। ট্রাকিয়ার পরে ব্রঙ্কাস, এটাও ঠিক আছে। ট্রাকিয়াটা ব্রঙ্কাসে ভাগ হয়ে যায়। তারপর আরো ছোট ভাগ, ব্রঙ্কাস গুলো আরো ভাগ হয়ে হয়ে অনেক ছোট ছোট ভাগ হয়। এগুলোকে আমরা কি বলবো? এগুলো আমরা ব্রঙ্কিওল বলতে পারি। বায়োলজিতে ওল থাকলে এটা ছোট বুঝায়, তাই না? ব্রঙ্কিওলের পরে বলছে অ্যালভিউলাস। ঠিক আছে, এটা তো অ্যাপারেন্টলি সঠিক মনে হচ্ছে, পেন্ডিং এ রাখি। এখানে বলছে ব্রঙ্কিওল তারপর ট্রাকিয়া, না এটা ভুল। অক্সিজেন যাবে তো বাইরে থেকে ভেতরে, তাই না? যদি কার্বন ডাইঅক্সাইড বলতাম তাহলে একটা কথা ছিল যে ওকে ফাইন, ব্রঙ্কিওলটা ছোট, এখান দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বেরোয় আসবে, তখন একটা কথা ছিল, বিবেচনায় নিতাম বা এটাকে বিবেচনায় নিতাম। অক্সিজেন তো আর ব্রঙ্কিওল থেকে ট্রাকিয়াতে আসবে না, ট্রাকিয়া হয়ে তো ব্রঙ্কিওলে যাইতে হবে। তাহলে আমার এই খ নাম্বারটাই আসলে সঠিক। অটাইটিস মিডিয়া, তাহলে অটাইটিস মিডিয়া, অটা মানে ওটা শব্দটাই আসছে কান থেকে, বুঝছো? আর আইটিস মানে প্রদাহ। আর কান তো তিনটা। তুমি বলো ভাই, ভাই কি বলেন কান তিনটা? কান তিনটা বলতে বায়োলজির ভাষায় এক একটা কানকে তুমি বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ এভাবে ভাগ করতে পারো, বুঝছো? তো কানের অংশ আসলে তিনটা। তো এটা নিয়ে আর বেশি বলার নাই। ঘাসফড়িং এর অ্যান্টেনার অংশ নয় কোনটা? তাহলে ঘাসফড়িং এর অ্যান্টেনার তিনটা অংশ থাকে। এক অ্যান্টেনা মানে বুঝছো, ওই মাথার মধ্যে যে শুঙ্গর মতো থাকে ওইটা। তাহলে একদম গোড়ারটা কি বলো? স্কেপ। গোড়ারটার নাম কি? স্কেপ। স্কেপের উপরের খণ্ডটার নাম কি? পেডিসেল। ওকে, পেডিসেলের পরে কি আছে? ফ্লাজেলাম। তাহলে এইটা মনে করো ফ্লাজেলাম। ফ্লাজেলামটা খণ্ড খণ্ড থাকে। কয়টা খণ্ড থাকে? 25টা খণ্ড। কয়টা বলো? 25টা। 25 না থাকলে 20 দিবা। ওকে, 25টা খণ্ডক থাকে ফ্লাজেলামে। তাহলে স্কেপ, প্যাডিসেল আর ফ্লাজেলাম আমরা দেখে ফেললাম, তাই তো? স্টাইপস, এটা অ্যান্টেনাতে থাকে না রে, এটা হচ্ছে মুখপাঙ্গ আছে না, ম্যাক্সিলা, এই ম্যাক্সিলার একটা খণ্ড হচ্ছে স্টাইপস। তাহলে এটা হচ্ছে কোথায় থাকে বলো? ওর মুখপাঙ্গ ম্যাক্সিলাতে থাকে। ওই যে নখরযুক্ত ল্যাসিনিয়া, তাই না? ঢাকনির মতো গ্যালিয়া, ম্যাক্সিলার ছবিটা একটু দেখো। ওকে, তাহলে উত্তর কি হবে? স্টাইপস। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের শ্বসন অঙ্গ নয় কোনটা? আর্থ্রোপোডা পর্বের প্রাণীর প্রধান, আচ্ছা, শ্বসন অঙ্গ কি কি আছে বলো? তোমার বইতে লেখা আছে, ফুলকা আছে, ট্রাকিয়া আছে, যেমন ঘাসফড়িং এর ট্রাকিয়া থাকে, বুকলাং অথবা এটাকে কি বলতে পারি আমরা? বুকগিল। বুকলাং বা বুকগিল এগুলা থাকে, এগুলো তার শ্বসন অঙ্গ। আচ্ছা, এবার সবুজ গ্রন্থিটা কি? সবুজ গ্রন্থি হচ্ছে তার রেচন অঙ্গ। যদিও তার প্রধান রেচন অঙ্গ কি বলো? মালপিজিয়ান নালিকা। আর্থ্রোপোডা পর্বের প্রাণীর প্রধান রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা। তবে এটা ছাড়া তাদের কিছু গ্ল্যান্ড থাকে, যেমন কক্সাল গ্ল্যান্ড, তাই না? গ্রিন গ্ল্যান্ড, সবুজ গ্ল্যান্ড, এগুলো হচ্ছে রেচনে হেল্প করে। তার উত্তর কি হবে আমার? ক নাম্বারটা। পাচ্ছি আমরা সবাই। কোন ভিটামিন দীর্ঘ সময় থাকে? ভিটামিন বি আর সি তো ওয়াটার সলিবল, তো এরা দেখা যায় যে শোষিত হয়ে যাচ্ছে বা মানে দেহে ওইভাবে সঞ্চিত থাকছে না, ব্যবহৃত হয়ে যাচ্ছে। অপরদিকে ভিটামিন এ, এটা তোমার চোখে সঞ্চিত থাকতেছে রেটিনল হিসেবে, যেটা তোমাকে অন্ধকারে বা কম আলোতে বা রাত্রিবেলা দেখতে হেল্প করতেছে। তো ভিটামিন এর অভাব হইলে কিন্তু সে রাতে দেখতে পায় না, বুঝছো? তো চোখে আমাদের রড কোষে কিন্তু এই ভিটামিন এ জমা থাকে। তাহলে এটা এ হবে উত্তর। সিরামের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য নয়? আচ্ছা, এই সিরামটা কি তুমি বোধহয় জানো? প্লাজমা থেকে তুমি যদি ক্লটিং ফ্যাক্টরগুলোকে বাদ দিয়ে দাও, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে সিরাম। তাহলে প্লাজমার সিরামের পার্থক্য কোথায়? ক্লটিং ফ্যাক্টরে। ক্লটিং ফ্যাক্টর থাকলে সেটা হচ্ছে প্লাজমা, আর ক্লটিং ফ্যাক্টরটা সরাই ফেললে যে জলীয় অংশটা পড়ে থাকবে সেটা হচ্ছে সিরাম। বুঝাইতে পারলাম কিনা? ধরো তোমার কোথাও কেটে গেছে, কেটে যাওয়ার পর সেখানে রক্ত জমাট বাঁধছে, কিন্তু তোমার এখানে কষানি পড়তেছে বা পানি পড়তেছে, হয় না এরকম? স্যাঁতসেঁতে হয়ে আমাদের কাটা জায়গা থেকে একটু একটু করে পানি বেরোয়, সেই পানিটা আসলে সিরাম। কেন বলো তো? কারণ প্লাজমাটা জমাট বেঁধে অলরেডি ক্লটিং ফ্যাক্টরগুলো ব্যবহৃত হয়ে গেছে, তারপর প্লাজমার পানির অংশটুকু গড়িয়ে গড়িয়ে বেরিয়ে আসতেছে। তাহলে ডেফিনেটলি ওইখানে কোনো ক্লটিং ফ্যাক্টর নাই, তাই এটার নাম কি? সিরাম। ওকে, তাহলে সিরামে কি তঞ্চন ধর্ম থাকবে কি থাকবে না? থাকবে না তো, প্রযোজ্য নয় কোনটা? আমি তো প্রথমটাই পেয়ে গেছি।
তঞ্চন ধর্ম উপস্থিত, এটা তো আসলে ভুল ওর জন্য। রক্তকণিকা থাকে না, এটা সিরামের ক্ষেত্রে প্রযোজ্য। ফাইব্রিনোজেন থাকে না, কোনো ক্লটিং ফ্যাক্টর তো সিরামে থাকবে না, এটাও প্রযোজ্য। দেহের ভেতরে কি সিরাম থাকবে? না। আমি তোমাকে এক্সাম্পলে কি বললাম, গড়িয়ে বের হয়ে আসতেছে না, কোথাও একটা কেটে গেছে, সেখান থেকে সিরামটা কেটে যাওয়ার পরে এখানে একটু রক্ত জমাট বাঁধছে, তারপরে তোমার কষানি বেরোচ্ছে বা একটু পানি গড়ায় পড়তেছে ওই জায়গা থেকে, দেখবে একটু পানি পানি বেরোচ্ছে, ওইটা হচ্ছে সিরাম। তাহলে সিরাম কি দেহের ভেতরে থাকতেছে? দেহের ভেতরে প্লাজমা থাকতেছে, রাইট? তাহলে এইটাও সঠিক। তঞ্চন ধর্ম সিরামে উপস্থিত, এইটা সঠিক না, এটা ভুল কথা। তাহলে প্রযোজ্য নয় চাইছে না, তাহলে এইটাই হবে উত্তর। আমি কি বুঝাইতে পারতেছি তোমাকে? ওকে। কোষ গহ্বরের আবরণকে কি বলে? টোনোপ্লাস্ট বলে, এটা সবাই বোধহয় পারো, তাই না? ক্লোরোপ্লাস্ট তো চিনোই, ক্লোরোফিল থাকবে, খাদ্য তৈরিতে হেল্প করবে। লিউকোপ্লাস্ট কি? সাদা রঙের। কোন পর্বের প্রাণীদের মধ্যে মেটামরফোসিস ঘটে? তাহলে মেটামরফোসিস যে বুঝবে না শব্দটা, সে উত্তরও করতে পারবে না। এটার বাংলা হচ্ছে রূপান্তর, বুঝছো? তাহলে রূপান্তর মানে কি? এই যে তোমরা যেই প্রজাপতিকে দেখে এত আবেগে উদ্বেলিত হয়ে ধরতে যাও যে কি সুন্দর প্রজাপতি, আল্লাহর কি সুন্দর সৃষ্টি, এই প্রজাপতিটাকেই যদি তার শিশুকালে নিয়ে যেতাম, তুমি দেখে শিউরে উঠে দৌড়ে পালাতা। কেন? কারণ ওই যে সবজির মধ্যে দেখো না অনেক সময় যে একটা, ধরো একটা বেগুন কাটলা, সেটার মধ্যে একটা পোকা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই পোকা দেখে তুমি দৌড়ে পালাচ্ছ না কেন? তোমার ভয় হচ্ছে। আচ্ছা যাই হোক, এই পোকাটাই একদিন প্রজাপতি হতে পারে, বুঝছো? মানে প্রজাপতি ছোটবেলায় এরকম, মানে কিরা, পোকা বললে তো হচ্ছে না, কিরা বা কীট এরকমই থাকে, পরে রূপান্তরিত হয়ে সে সুন্দর প্রজাপতি হয়, বুঝছো কাহিনীটা? তাহলে এই ধরনের রূপান্তরকে আমরা বলি সম্পূর্ণ রূপান্তর, যার ছোটবেলার সাথে বড়বেলার কোনো মিল নাই। ওকে? মানে বাংলা সিনেমাতে দেখবা নায়ক নায়িকার ছোটবেলার চেহারার সাথে বড়বেলার চেহারার কোনো মিল নাই, মানে এরকম যদি হয় যে কোনো মিল নাই, তাহলে এটা সম্পূর্ণ রূপান্তর। আবার হলিউড মুভিতে দেখবা যে ওরা খুব সুন্দর মিল রেখে চরিত্র সেট করে, ছোটবেলায় যে বাচ্চাটা অভিনয় নেয় ওর সাথে বড়বেলার লোকটার বা নায়কের চেহারার মিল থাকে। যাই হোক, এটা এক্সাম্পল দিয়ে লাভ নেই, আমরা আসল এক্সাম্পলে আসি। আসল এক্সাম্পল হচ্ছে ঘাসফড়িং। ঘাসফড়িং ছোটবেলা থেকে একটা ঘাসফড়িং, ও কখনো এরকম কিরা থাকে না। বা তেলাপোকা ছোটবেলা থেকেই তেলাপোকার মতো দেখতে, তোমরা তেলাপোকার বাচ্চা কম বেশি সবাই দেখছো, ওইগুলা কি? চিন্তা করো তেলাপোকাগুলো যদি কিরা হইতো কি ভয়ঙ্কর হইতো, তাই না? এমনিতেই তেলাপোকার ভয়ে তোমরা বাঁচো না, মরে মরে যাও পারলে, মেয়েরা বিশেষ করে। এগুলো যদি আরো কিরা হইতো তাহলে তো আরো মরে যেত। আচ্ছা যাই হোক, তাহলে তেলাপোকা ঘাসফড়িং এরা ছোটবেলা থেকেই তেলাপোকার মতো দেখতে, তাহলে এদেরও রূপান্তর হয়, কিন্তু এটা মানে অসম্পূর্ণ রূপান্তর, এমন না যে ওরা একদম সব চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? প্রজাপতির মতো না, তাই এটা অসম্পূর্ণ রূপান্তর। যাই হোক, তো রূপান্তর কার ঘটতেছে? তেলাপোকা, ঘাসফড়িং, তারপর আর কি উদাহরণ দিলাম বলো? প্রজাপতি, এরা সবাই কি? এরা সবাই আর্থ্রোপোডা। তার উত্তর হবে ঘ নাম্বার। ক্ষুধার সাথে সম্পর্কিত হরমোন, ভালো কথা। তাহলে বেশ কিছু হরমোনের নাম লেখা আছে বাচ্চারা, তোমার বইতে এই লাইনটা আছে যে ক্ষুধার সাথে সম্পর্কিত, মানে যখন তোমার খিদে লাগে, যেমন ধরো এই মুহূর্তে আমি যে তোমাকে পড়াচ্ছি, আমার রক্তে এখন এই গ্রেলিনের মাত্রা একটু বেড়ে গেছে, মনে হচ্ছে ইস, যদি তোমাদের পড়ানোর শেষে অন্তর ভাই যদি আমার জন্য একটা চিকেন গ্রিল নিয়ে আসতো খুবই ভালো হইতো, কিন্তু এত মধ্যরাতে এটা সম্ভব না। যাই হোক, তাহলে যখন আমাদের খিদে লাগে তখন আমাদের রক্তে গ্রেলিন নামক হরমোনের ঘনত্ব বেড়ে যায়। ওকে? আচ্ছা, এরপর যদি আমি খাবার খেয়ে ফেলি, তখন আমার একটা অনুভূতি আসে না যে ইস, অনেক খেয়ে ফেলছি, আর খাওয়া যাবে না, পেটটা ভরে গেছে, তৃপ্তি চলে আসছে, বা তোমরা অনেক সময় বলো মুখ মেরে আসছে, যে আর খাওয়া যাচ্ছে না। তো তখন আসলে আমাদের রক্তে প্যানক্রিয়াটিক পলিপেপটাইডের নাম শুনছো? যেটা প্যানক্রিয়াজের পিপি সেল বা গামা সেল থেকে আসে, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এইটা বেড়ে যায়। এটা বেড়ে গেলে তোমার এটা রক্তে যদি তোমার পিপি হরমোনটা বেড়ে যায়, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হরমোন। ওকে? একটা আছে হচ্ছে প্যানক্রিয়াটিক, একটা হচ্ছে পেপটাইড ওয়াই ওয়াই। তো এই দুইটা যদি রক্তে বেড়ে যায় তখন তোমার তৃপ্তি চলে আসবে, আর যদি গ্রিলিন বাড়ে তাহলে তখন 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 তোমার খেতে ইচ্ছে করবে, বুঝছো? মিলবে না? বলো, গ্রিল খেতে ইচ্ছা করলে রক্তে ধরো গ্রিলিন বেড়ে যাচ্ছে, তো এটা ক্ষুধার সাথে সম্পর্কিত। বাকি হরমোনগুলো যেমন অক্সিটোসিন আসলে জরায়ুর সংকোচন করে, বুঝছো? মা যখন ধরো উম, বাচ্চা প্রসব করে তখন তার জরায়ুর ভেতর তো বাচ্চাটা থাকে, জরায়ুকে সংকুচিত হইতে হেল্প করে, বাচ্চাটা বের হইতে হেল্প করে। আচ্ছা, প্রোল্যাকটিন এটা দুগ্ধ জাতীয় ব্যাপার সাথে দুগ্ধ গ্রন্থি সক্রিয় করে, দুধ মাতৃদুগ্ধ নিঃসরণ করে, বুঝছো? তো এগুলা না, উত্তর তো আমরা জেনে গেলাম।
কোনটা দানাবিহীন শ্বেত রক্তকণিকা? এটা একদম সোজা প্রশ্ন, অপশন না দিলে আমি উত্তর দিয়ে ফেলতে পারতাম, বুঝছো? মানে না, অপশন অন্য অন্য প্রশ্ন, অপশন বলতেছি, আচ্ছা যাক হোয়াটএভার। দেখো এখানে দেখো দানাবিহীন বলছে না, তাহলে দেখো যাদের নাম শেষে ফিল আছে তাদের হচ্ছে দানা থাকবে, দানা থাকলেই তুমি ফিল করতে পারবা। ধরো আমার হাতের এখানে দানা দানা, তাহলে আমি ফিল করতে পারবো না ব্যাপারটা, বলো? তাহলে মনোসাইট, এখানে কোনো ফিল নাই, তাহলে এটা দানাও নাই। তাহলে মনোসাইট আর লিম্ফোসাইট হচ্ছে দানাবিহীন। অ্যালভিউলার থলিতে কি থাকে? খুব ভালো কথা। তাহলে আমাদের দুইটা ফুসফুস থাকে, এটা তো জানো নাকি? এটা একটা ফুসফুস, মনে করো আরেকটা ফুসফুস, রাইট? আচ্ছা, এখন এটার মধ্যে অ্যালভিউলাস আছে, অ্যালভিউলার থলি আছে, অনেক ছোট্ট কিন্তু এত বড় না, অনেক অনেক ছোট্ট। তো এটার মধ্যে কি থাকবে তোমার কি মনে হয়? এই ফুসফুসের এই থলির মধ্যে কি থাকবে? হরমোন থাকবে? হরমোন কি ফুসফুসের থলির মধ্যে থাকার জন্য আছে বডিতে? হরমোন তো রক্ত দিয়ে পরিবাহিত হয়, তাহলে এখানে থাকবে না। রক্ত থাকবে না, রক্ত থাকলে কি এটা বেলুনের মতো ফুলতে পারতো? আমাদের ফুসফুস পারতো না। এখানে আসলে কি থাকবে? বাতাস থাকবে। এই দেখো আমি এখন বাতাস নিয়ে আমার অ্যালভিউলাস গুলোকে ফুলাইছি, আবার বাতাস বের করে দিলাম, অ্যালভিউলাস গুলো চুপসে গেল। চুপসে গেল বলতে একদম চুপসে যায় না, কিন্তু কিছু বাতাস থেকেই যায়, ওইটাকে আমরা বলি রেসিডুয়াল ভলিউম। যাই হোক, কোনটা বার্ড ফ্লু ভাইরাস? তাহলে এটা মেডিকেলেও আসছিল বেশ কয়েকবার। তো এখানে BN BF এইগুলো তো জীবনে হবে না, H আর N এটা দিয়ে, বুঝছো? তাহলে ইনফ্লুয়েঞ্জার টাইপগুলোকে আমরা HN এই টাইপে প্রকাশ করি। এখন তোমার বই দুইটা আছে, একটা হচ্ছে H5N1, এটা হচ্ছে H1N1, এটা নিয়ে উল্টাপাল্টা লাগে অনেকের। তাহলে এর মধ্যে একটা বার্ড ফ্লু, একটা হচ্ছে সোয়াইন ফ্লু। ওকে, তাহলে বার্ড ফ্লু কোনটা? আমি এরকম করে মনে রাখতাম যে আমি যদি একটা 5 লিখি, এই 5কে চাইলে আমি একটা পাখি বানাই ফেলতে পারি। ওকে, এই ধরো যা হয়েছে, তাহলে 5কে একটা পাখি বানাই ফেললাম না? তাহলে 5 থাকলে এটা পাখিদের। ওকে, আচ্ছা, আর দেখো এখানে 1 আছে না? তাহলে দেখো আমি যদি সোয়াইন বানানটা লিখি, এখানে সে দেখো আইন আছে, আইন থেকে তুমি একটু 1 চিন্তা করতে পারো। তাহলে 1 যদি থাকে তাহলে H1N1 থাকলে এটা সোয়াইন ফ্লু, H5N1 থাকলে এটা বার্ড ফ্লু। তাহলে উত্তর হবে ঘ নাম্বার। দুইটাই আসলে কি ধরনের ভাইরাস বলো? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তাহলে এগুলা কি ভাইয়া? এগুলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টাইপ, বুঝছো? ইনফ্লুয়েঞ্জা টাইপ, এক টাইপ দিয়ে এক একটা হয়, আরো কিছু টাইপ আছে। ওকে, অর্নিথিন চক্র কোথায় হবে বলো? অর্নিথিন চক্রের মধ্য দিয়ে ইউরিয়া তৈরি হবে, তাই এটার অন্য নাম হচ্ছে ইউরিয়া সাইকেল, যেটা তোমার যকৃতে হবে। ইউরিয়া তৈরি হয় যকৃতে, আর এটা বের হয়ে যাবে কি মূত্রের মাধ্যমে। অ্যান্টিবডিকে তৈরি করবে। আচ্ছা, দুইটা অপশনে লিম্ফোসাইট আছে, আমি একটু এডিট করি। এটা হচ্ছে বি লিম্ফোসাইট, এটা হচ্ছে টি লিম্ফোসাইট। ওকে, লিম্ফোসাইট তো 3 রকমের হয়, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, আর এটা হচ্ছে NK সেল। ওকে, কি দাগাবা বলো? যেহেতু ভাই এই দুইটার মধ্যে এডিট করছে, উত্তর তো এই দুইটার মধ্যেই হবে। লিম্ফোসাইট আসলে অ্যান্টিবডি তৈরি করে, আর যদি এরকম প্রশ্নে বি টি দুইটাই থাকে তাহলে তুমি কি দাগাবা? বি লিম্ফোসাইট। এবার ধরো অপশনে ধরো আছে হচ্ছে প্লাজমা সেল, যদি থাকতো আর কি, যদি প্লাজমা সেল থাকতো তাহলে তুমি কি দাগাইতা? প্লাজমা সেল দাগাইতা। তাহলে আসলে অ্যান্টিবডি তৈরির ব্যাপারটা কি ঘটে দেখো, এই বি সেল, এ ধরো একটা বি সেল বা বি লিম্ফোসাইট, এটা যখন অ্যাক্টিভেটেড হবে, সক্রিয় হবে, তখন ওইটা দেখতে এরকম হয়ে যায়, বুঝছো? এর নাম হয় তখন প্লাজমা সেল। ওকে, আচ্ছা, তাহলে বি সেলকে সক্রিয় করতে হেল্প করে হচ্ছে আমাদের টি সেল। তাহলে টি সেল সরাসরি তৈরি করতেছে না অ্যান্টিবডি, বরঞ্চ টি সেল বি সেলকে সক্রিয় হইতে হেল্প করতেছে। সক্রিয় হয়ে সে কি হইল? প্লাজমা সেল হইল। এই প্লাজমা সেল ফাইনালি অ্যান্টিবডি তৈরি করবে, যেগুলোর আকৃতি হচ্ছে ওয়াই আকৃতির। অ্যান্টিবডির আকৃতি কেমন? ওয়াই আকৃতির। ওকে বাচ্চারা, চলো সামনে যাই। হিমোগ্লোবিন কোন ধরনের প্রোটিন? যেসব প্রোটিনের রং আছে তাদেরকে আমরা বলি ক্রোমোপ্রোটিন। যেমন বিলিরুবিন, এটার রং হলুদ, বিলিভার্ডিন, এটার রং সবুজ, এগুলো প্রোটিন, বুঝছো? তাহলে হিমোগ্লোবিন বা বিলি প্রোটিন বা ফ্ল্যাবো প্রোটিন, না ফ্ল্যাবো বলা যায় কি না, বলা যায় বোধহয়। আচ্ছা, প্লাস ধরো ক্যারোটিনয়েডস, এগুলো সবই কালারফুল। তো কালারফুল প্রোটিনগুলোকে আমরা বলি ক্রোমোপ্রোটিন। ক্রোম মানে রং, বুঝছো? তাহলে এটার উত্তর হবে ক্রোমোপ্রোটিন। ঘাসফড়িং এর নিম্ফ কতবার খোলস পরিবর্তন করে পূর্ণাঙ্গ ঘাসফড়িং এ রূপান্তরিত হয়? তাহলে ঘাসফড়িং যখন একদম বাচ্চা থাকে, ঠিক আছে, ডিম ফুটে বেরোইছে, তখন এটাকে কি বলবা? নিম্ফ। তাহলে নিম্ফের এরকম কয়টা দশা হয়? নিম্ফ 1 2 3 4 5, ফাইনালি হচ্ছে সে পূর্ণাঙ্গ হয়। তাহলে প্রত্যেকবার নিম্ফ দশা শেষে সে একবার করে খোলস মোচন করে। তাহলে খোলস মোচন কয়বার করলো? 1 2 3 4 5। তাহলে 5টা খোলস মোচন করে সে কি হবে? পূর্ণাঙ্গ ঘাসফড়িং এ রূপান্তরিত হবে।
কয়বার? 5 বার। কিন্তু অপশনে কি 5 আছে? নাই। তাহলে তোমার অপেক্ষাকৃত কাছাকাছি উত্তরটাই দাগাই দিয়ে আসতে হবে, ব্ল্যাঙ্ক না রেখে। তো এই প্রশ্নের বিচারে আমি আসলে 4 দাগাইলাম, কিন্তু অপশনে 5 থাকলে উত্তর কি দাগাতাম? 5 দাগাতাম। ওকে? আচ্ছা। এগুলো সবই কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন। জিনতত্ত্বের প্রশ্ন, মাসকুলার ডিস্ট্রফি কি? খুব ডিপ না কিন্তু প্রশ্নটা। সেটা কি ধরনের অসুখ তোমার কাছে জানতে চাইছে? সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি, এটাকে কি বলি জানো? হাইপার ট্রাইকোসিস। হাইপার ট্রাইকোসিস। সারা দেহে ঘন লোম থাকবে। হাইপার মানে বেশি, ট্রাইকোম মানে হচ্ছে লোম, আর সিস মানে প্রক্রিয়া। আচ্ছা, অস্বাভাবিক মূত্রত্যাগকে আমরা কি বলবো? ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ডায়াবেটিস বলতেছি, ডায়াবেটিস ডায়াবেটিস ইনসিপিডাস। ওকে? অস্বাভাবিক মূত্রত্যাগ। আচ্ছা, পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয়ে গেলে এটাকে কি বলবো? টেস্টিকুলার ফেমিনাইজেশন। টেস্টিকুলার ফেমিনাইজেশন। ওকে? টেস্টিকল মানে হচ্ছে শুক্রাশয়। শুক্রাশয়গুলো আস্তে আস্তে ছোট হয়ে আসবে, ওইগুলো আস্তে আস্তে অকার্যকর হয়ে যাবে, তার মধ্যে একটা পুরুষের মধ্যে ফিমেল বৈশিষ্ট্যগুলো ফুটে উঠবে, তখন এটাকে টেস্টিকুলার ফেমিনাইজেশন বলবা। ওকে? আচ্ছা, তো এগুলোতে একটাও না মাসকুলার ডিস্ট্রফি। মাসকুলার ডিস্ট্রফিতে কি হয়? এটা একটা পেশির রোগ, তাই না? পেশিগুলো অকার্যকর থাকে, তাহলে এটা একটা দুর্লভ জিন ঘটিত অসুখ। এটাই হবে সঠিক উত্তর। রুই মাছের একটা ধমনী, তার নাম সাবক্লিভিয়ান ধমনী, সে কোথায় রক্ত সরবরাহ করে? আচ্ছা, যকৃতে করলে সে হেপাটিক ধমনী হইতো, পাকস্থলীতে করলে তোমার বইতে নাই, বাট এটা ধরো মেসেন্টারিক ধমনী বা গ্যাস্ট্রিক ধমনী এরকম বলতে পারো। অগ্নাশয়ে প্যানক্রিয়াটিক ধমনী করবে। এখানে বয়স্ক পাকনা উঠছে, আসলে এটা কি বলো? এটা আসলে বক্ষ পাকনা, তাই না? উত্তর হবে বক্ষ পাকনা। ওকে? তাহলে বক্ষ পাকনা এলাকাতেই সাবক্লিভিয়ান ধমনী রক্ত সরবরাহ করে। আমাদেরও সাবক্লিভিয়ান ধমনী থাকে, কোনটা জানো? এই যে এখানে আমাদের সাবক্লিভিয়ান ধমনী হচ্ছে আমাদের কাঁধে রক্ত নিয়ে যায়, ঠিক আছে? কাঁধে, বাহুতে। তো ওদের তো আর কাঁধ বাহু এরকম নাই, ওদের এখানে বক্ষে কি থাকে? বক্ষ পাকনা থাকে না রুই মাছের? তো ওইখানে রক্ত নিয়ে যাবে সাবক্লিভিয়ান ধমনী। ভাইরাস শব্দের অর্থ কি? এটা দেখে কেউ কেউ অকোষীয় জীব দাগাই ফেলতে পারো, যে ভাইরাস যেহেতু কোনো কোষ নাই, ঠিক আছে? কিন্তু এটার একদম আক্ষরিক অর্থ চেয়েছে, তোমার বইতে কিন্তু লেখা আছে যে ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ। এটাই জানতে চাইছে, অর্থ জানতে চাইছে। পিত্তরসের উপাদান 9 কোনটা? সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, তাই না? পটাশিয়াম টরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোকোলেট, এগুলো হচ্ছে পিত্ত লবণ, টরোকোলেট, গ্লাইকোকোলেট। ওকে? তাহলে এগুলো পিত্তরসে থাকবে। HCl, ওমা, HCl তো পিত্তরসে থাকবে না, পিত্তরস তো ক্ষারীয়, তাই না? HCl থাকবে হচ্ছে পাকস্থলীতে, তাহলে এটাই উপাদান নয়, পেয়ে গেছি আমরা। পানি তো থাকবেই, ঠিক আছে? বিলিরুবিন, পিত্তের মাধ্যমে বিলিরুবিন বের হয়ে যায়, বুঝছো? এই জন্য পিত্তরসের রং কেমন হয়? হলদে হয়। তোমাদের আশেপাশে কারো যদি গল ব্লাডার অপারেশন হয়ে থাকে, অপারেশনের পরে যদি গল ব্লাডারের ছবিটা দেখে থাকো, মানে ওইখানে দেখবা যে পিত্ত পড়ে আছে এবং এটা হালকা হলুদ রঙের, তাই না? বা একটু সবুজাভ হলুদ রঙের, কারণ বিলিরুবিন থাকে পিত্তরসে। বৃহদন্ত্রে কোনটা সংঘটিত হয় না? খনিজ লবণ শোষণ হয়, পানীয় শোষণ হয়, যদিও এগুলা মানে ম্যাক্সিমাম শোষণটা ক্ষুদ্রান্তে হয়, কিন্তু এগুলো হয়। ভাঙাভাঙির কোনো কাজ বৃহদন্ত্রে হয় না। বৃহদন্ত্রে কোনো এনজাইম দিয়ে খাবার টাবার ভাঙা হয় না। বৃহদন্ত্র যেটুকু কাজ করে সেটা হচ্ছে মানে সঞ্চয় করে রাখা জিনিসপত্র আর শোষণ করা। এখানে ভাঙাভাঙি হয় না, ভাঙাভাঙি ক্ষুদ্রান্তে হয়। তাহলে এটা সংগঠিত প্রোটিন জাতীয় খাদ্য ভাঙে, এটা সত্য না। ভিটামিন তৈরি ও শোষণ, ঠিক বলছে, ভিটামিন B12, হ্যাঁ, এটা শোষণ করে হচ্ছে বৃহদন্ত্র। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়াতে কোন আলো মুখ্য ভূমিকা পালন করে? 2বার সবুজ আলো আসছে, একবার হলুদ আলো, একবার কোনোটাই নেই, তাহলে আমি তো এখানে কোনোটাই না দাগাবো, কারণ সঠিক উত্তর কি বলো? নীল আলো। ব্লু লাইট পত্ররন্ধ্র খোলাতে উদ্দীপ্ত করে, নীল আলো। আর প্রস্বেদনের পরপরই কোন টপিক আছে তোমার বইতে? শালক সংশ্লেষণ। সেই শালক সংশ্লেষণে ভূমিকা পালন করবে হচ্ছে লাল আলো, বুঝছো? প্রস্বেদন নীল আলো, শালক সংশ্লেষণ লাল আলো। আর যদি বলে যে শালক সংশ্লেষণের কার্যকর বর্ণালী কোনটা? বর্ণালী বললে অনেকগুলা রং, বুঝছো? একক আলো বললে শালক সংশ্লেষণের জন্য লাল। যদি বর্ণালী বলে তাহলে তুমি বলবা বেনি কলা, বেগুনি, নীল, কমলা, লাল। এই 4টা আলোতে শালক সংশ্লেষণ বেশি হয় বা এগুলো বেশি ব্যবহৃত হয়। আমাদের এখানে চাইছে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া, মানে এটা কি আসলে প্রস্বেদন। পত্ররন্ধ্র খোলা বন্ধ হইলে এটার মধ্যে দিয়ে কি জলীয় বাষ্প বেরোয় যাবে, তাই না? তো প্রস্বেদনকে ত্বরান্বিত করে হচ্ছে নীল আলো।
উত্তর হবে নীল। এনজিওপ্লাস্টির প্রকারভেদ 9 কোনটা? করোনারি স্টেন্টিং, যেটাকে রিং পরানো বলি, তামিম ইকবালের কয়েকদিন আগে হলো, তাই না? বেলুন এনজিওপ্লাস্টি, এটাও আছে। করোনারি অ্যাথেরেক্টমি, এটাও আছে। তারপর হচ্ছে একটা লেজার দিয়ে এনজিওপ্লাস্টি আছে, তাই না? কিন্তু করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং, এটা একটা বাইপাস সার্জারি, এটা একটা ওপেন হার্ট সার্জারি, যেখানে পা থেকে একটা শিরা কেটে নিয়ে, ঠিক আছে, পা থেকে একটা শিরা কেটে নিয়ে এটা হার্টে বসিয়ে দিচ্ছে, একটা বাইপাস রাস্তা করে দিচ্ছে। তোমার শহরের মধ্য দিয়ে আগে ধরো ট্রাক যাইতো, বাস যাইতো, শহরে অনেক জ্যাম হইতো, পরে শহরের বাইরে দিয়ে একটা বাইপাস রাস্তা করে দিচ্ছে। এখন আর ট্রাক বাসগুলো শহরে ঢুকে না, তাই জ্যামও হয় না। তো কার্ডিয়াক সার্জনও একই কাজ করেন, বুঝছো? মনে করো এটা হৃৎপিণ্ড, তাহলে এইখানে মনে করো একটা এই করোনারি ধমনীতে তোমার ব্লক ছিল, ঠিক আছে? উনি এখন কি করলো, উনি একটা শিরা নিচ্ছে তোমার, ওইটা তোমার অ্যাওয়ার্টা থেকে ধরো রাস্তা করে এখানে লাগাই দিচ্ছে। এখন যে রক্ত আগে এই জায়গায় আসতেছিল না, নতুন রাস্তা পেয়ে এখন রক্ত আসবে না, আসবে। এই জায়গার টিস্যুগুলো অক্সিজেন পাবে, নো টেনশন। ওকে, তাহলে এই বাইপাস গ্রাফটিং করতে গেলে আমাদেরকে আসলে ওপেন হার্ট করতে হয়, এটা এনজিওপ্লাস্টি করে হয় না। ওকে, তাহলে এটা হবে, এটা প্রকারভেদ না। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কে করে বলো? এম আর এন। ফ্যাগোসাইটোসিস করবে হচ্ছে কে? এম আর এন। এম দিয়ে হচ্ছে মনোসাইট বা ম্যাক্রোফেজ, যাই বলো, মনোসাইটটাই ম্যাক্রোফেজ তৈরি করে, আর এন দিয়ে হচ্ছে নিউট্রোফিল। ওকে, এম এন দুইজন হচ্ছে ফ্যাগোসাইটোসিস করবে। ডান। চলো, মানব কঙ্কালতন্ত্রের অংশ 9 কোনটা? ক্ল্যাভিকল আমাদের একটা হাড্ডি, স্ক্যাপুলা আমাদের একটা হাড্ডি, এই যে এটা হচ্ছে ক্ল্যাভিকল, তাই না? আর পিঠেরটা হচ্ছে স্ক্যাপুলা। ফ্যালাঞ্জেস চিনো সবাই, আঙুলের এই গিটগুলো। বান্ডেল অফ হিস, এই পেয়ে গেছি। বান্ডেল অফ হিস কি কঙ্কালতন্ত্রে থাকবে বলো? এটা তো হৃৎপিণ্ডের জাংশনাল টিস্যু, যেটা দিয়ে হৃৎপিণ্ডের এই যে কি বলা যায় এটাকে, অ্যাকশন পটেনশিয়ালটা যেটা দিয়ে যাবে, যেটার জন্য হৃৎপিণ্ড পাম্প করবে, তাই না? প্রথমে থাকবে হচ্ছে এসএন এর মধ্যে প্রথম হৃদ উদ্দীপনাটা তৈরি হবে, এখান থেকে যাবে এভিএন, এখান থেকে কই যাবে? বান্ডেল অফ হিস। বান্ডেল অফ হিসের পরে কই যাবে? মায়োকার্ডিয়াম, মানে কি হৃৎপিণ্ডের সব পেশিতে, সরি, মায়োকার্ডিয়াম। ওকে, আচ্ছা, তাহলে উত্তর হবে বান্ডেল অফ হিস। রক্তে অনুচক্রিকা কমে গেলে, যে কোনো কিছু কমে গেলে এটাকে পেনিয়া বলি, বুঝছো? যেমন ধরো যদি তোমার শ্বেত রক্তকণিকা কমে যায়, তাহলে এটাকে আমরা বলবো লিউকোপেনিয়া। আর যদি বেড়ে যায় তাহলে কি বলবো? তাহলে বলবো লিউকোসাইটোসিস। একইভাবে তোমার যদি অনুচক্রিকা বেড়ে যায়, সেটাকে আমরা বলবো থ্রম্বোসাইটোসিস। আর যদি অনুচক্রিকা কমে যায়, সেটাকে বলবো থ্রম্বোসাইটোপেনিয়া। ওকে, তাহলে আমি এসিএস এর ভার্সিটি ব্যাচে রক্ত ক্লাস নিয়েছিলাম, আমার সবগুলো প্রশ্নই কমন পড়তেছে। এসিএস ভার্সিটি ব্যাচে যা যা পড়াইছি এখান থেকে কিছুই রাজশাহী ইউনিভার্সিটি কোনো কিছু বাদ যাচ্ছে না, যদিও আমি এখানে যে স্পেসিফিকলি রাজশাহী ইউনিভার্সিটির জন্য পড়িয়েছি এমন না, তাই না? তাই যারা ভালো মতো ক্লাসগুলো করছিলা তাদেরকে অভিনন্দন, আশা করি ক্লাসের পড়া খুব কাজে লাগবে। যদি মনে থেকে থাকে, তাহলে আমাদের থ্রম্বোসাইট মানে অনুচক্রিকা, আর পেনিয়া মানে কি? অভাব, তাই না? উত্তর হবে এটা। তোমরা আমাকে কি কেউ বলতে পারবা যে থ্রম্বোসাইটোপেনিয়া কোন রোগে দেখা যায়? উত্তর হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু হলে আমাদের অনুচক্রিকা কমে যায়, তাই না? অ্যানিমিয়া কাকে বলবো বলো? অ্যানিমিয়া যখন তোমার আরবিসি কমে যাবে, লোহিত রক্তকণিকা কমে গেলে অ্যানিমিয়া। লিউকোপেনিয়া মানে কি বলো? ডব্লিউবিসি কমে যাবে। আচ্ছা, এটা কি? এটা বানান ভুল আসছে, বাদ দাও। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলবা? গলগি বডিসকে বলে। গলগি বডিসের অনেক নাম, এটাকে প্যাকেজিং সেন্টারে বলা হয় গলগি বডিসকে, তাই না? আরো কি কি বলে বলো? কোষের ট্রাফিক পুলিশ বলে, আরো কত কিছু বলে, ডিকটায়োসোম, ইডিওসোম, তাই না? গলগি অ্যাপারেটাস, ওর নামের অভাব নেই। অঙ্ক নাকি? না, সোজা অঙ্ক। প্রতি মিনিটে 40 বার না, আসলে এটা ছিল হচ্ছে 80 বার, বুঝছো? 80 বার হার্টবিট হচ্ছে, তার কার্ডিয়াক চক্রের সময়কাল কত লাগবে? একটা বিট হতে যত সময় লাগে সেটাই তার কার্ডিয়াক চক্রের বা হৃদচক্রের সময়। তাহলে একটা বিটের জন্য সময় বের করতে তুমি ঐকিক নিয়ম করে ফেলতে পারো। কিরকম ভাই? যেমন তোমার কি ঐকিক নিয়ম করবা বলো? যে 80টা বিট হইতে কত লাগে বলো? 60 সেকেন্ড। একটা বিট হইতে কত লাগবে? 60/80, তাই না? আর 60/80 এটাই বের করলেই হয়ে যাবে। একটা বিট কত সেকেন্ড তাহলে?
60/80 যদি করো উত্তর কত আসতে পারে? এগুলো আসবে না আসলে, এগুলো আসবে না, বুঝছো? তো চলো আমরা হিসাব করি। তাহলে আমরা আসলে 8 দিয়ে 6কে ভাগ করলেই হয়ে যাচ্ছে, তাই তো? তা যাচ্ছে না, তাই দশমিক দিব। দশমিক দিয়ে এখানে শূন্য বসাইতে পারবো। ওকে, তাহলে 7 8 56, 7 বসাইলাম, 56। ওকে, কত বেরোবে বলো? 4। এখানে একটা শূন্য দিতে পারবা? 5। উত্তর কত হবে বলো? 0.75 সেকেন্ড। কেউ যদি নর্মালি কার্ডিয়াক সাইকেলের সময় কত বলো? নর্মালি কার্ডিয়াক সাইকেলের সময় 0.8 সেকেন্ড। তো কেউ যদি 0.8 দেখে ডিরেক্ট দাগায় ফেলো, সে কিন্তু ভুল খাবা, কারণ এখানে 80 বার হার্টবিটের কথা বলছে, আর তোমার বইতে গড়ে কত ধরে নিচ্ছে হার্টবিট? 75টা। তাই ওইটার উত্তর আসছিল 0.8। এখানে তো 75 না, এখানে হার্টবিট কত? 80টা মিনিটে। তাই উত্তর হবে কত? এটা, বুঝছো? মাথায় রেখো। করোনারি ধমনী সংকীর্ণ হয়ে গেছে, অক্সিজেন সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, এই অবস্থাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ইস্কেমিয়া। তাহলে কোথাও যদি অক্সিজেনের অভাব হয়, ব্লাড সাপ্লাই এর অভাবে অক্সিজেন পৌঁছাচ্ছে না, এরকম কন্ডিশনকে আমরা বলবো ইস্কেমিয়া। আর এটার আলটিমেট পরিণতি কি? কিছু কোষকে তুমি কখনোই অক্সিজেন দিচ্ছ না, তাহলে ওরা কি বাঁচতে পারবে? ওরা কি এটিপি তৈরি করতে পারবে অক্সিজেন ছাড়া? অল্প কিছুক্ষণ হয়তো অবাধ শোষণ করার চেষ্টা করতে পারে, কিন্তু আলটিমেটলি তো ওরা মরে যাবে। তাহলে যদি এই ইস্কেমিয়া হয়ে কোনো কোষ মরে যায়, তখন এটাকে বলবা ইনফার্কশন। ইনফার্কশন। তাহলে প্রথমে ইস্কেমিয়া হবে, ইস্কেমিয়া থেকে যদি কোষ মরে যায়, তাহলে ওইগুলাকে কি বলবো? ইনফার্কশন। যেমন MI মানে কি? মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তাহলে প্রথমে হৃৎপিণ্ডের কোষগুলো রক্ত পাচ্ছে না, হৃৎপিণ্ডের পেশিটা রক্ত পাচ্ছে না, এটা হচ্ছে ইস্কেমিয়া। এই রক্তের অভাবে, অক্সিজেনের অভাবে পেশিগুলো মরে গেল, এটা হচ্ছে ইনফ্রাকশন বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ওকে, আচ্ছা, অ্যানিমিয়া তো জানোই, আরবিসি কমে গেলে। অ্যারিথমিয়া কি? অ্যারিথমিয়া হচ্ছে যেখানে তোমার কি বলো, মানে এ মানে কি? নাই। আর রিদম মানে কি? রিদম মানে ছন্দ। তাহলে তোমার হার্ট যে বিট করতেছে, এখানে কোনো ছন্দ নাই, মানে কি? অনিয়ন্ত্রিত হার্টবিট। এক এক সময় এক এক রকম হার্টবিট। বা ধরো আমার নর্মালি হার্টবিট কত হওয়ার কথা? আমার নর্মাল হার্টবিট হওয়ার কথা 60 থেকে 90 বার, এর মাঝখানেই। কিন্তু ধরো এখন যদি আমার সামনে একটা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার লাফ দিয়ে এসে পড়ে, আমার হার্টবিট হয়ে যাবে, এখন আমার হার্টবিট কত? এই ধরো আমার হার্টবিট আমার ঘড়িতে দেখাচ্ছে 82, কারণ আমি নর্মালি এখন স্বাভাবিক অবস্থায় আছি। বাট আমি যদি দৌড়াই বা আমি যদি ভয় পেয়ে যাই, তখন কিন্তু আমার হার্টবিট অনেক বেড়ে যায়। এইটাও নর্মাল। কিন্তু ধরো এই নর্মাল অবস্থাতে আমি কিছুই করতেছি না, বাট আমার হার্টবিট অনেক বেশি থাকতেছে, ঠিক আছে, বা অনেক কম থাকতেছে, এগুলোকে তুমি অ্যারিথমিয়া বলতে পারো। তাহলে অ্যারিথমিয়া হলে কি হয় বলো? 1 মিনিটে কয়টা হার্টবিট করবে, এটার কোনো রিদম থাকে না, বুঝছো? উল্টাপাল্টা হার্টবিট হয়। ওকে, অজৈব উপাদান কোনটা জানতে চাইছে। অ্যালবুমিন, এটা একটা প্রোটিন, এটা জৈব উপাদান। বিলিরুবিনও জৈব উপাদান। ইমিউনোগ্লোবুলিন, এগুলো জৈব উপাদান। আয়োডিন, একটা আয়োডিন কি বলো? আয়োডিন জাস্ট একটা মৌল, তাই না? তাহলে এটা একটা অজৈব উপাদান। তাহলে এটা কিন্তু একটা ছক ছিল, মনে পড়ে? রক্তচাপটার একটা ছক, জৈব অজৈব উপাদান, প্লাজমা, রক্তরস ভাগ করা ছিল, যে ওই যে রক্তকণিকা, ওই ছক থেকে দিছে কিন্তু প্রশ্নটা। কোনটা রেস্ট্রিকশন এনজাইম নয়? ঢাবি দেওয়া ছিল প্রশ্নটা। ইকো আরআই, ব্যাম HI, মানে HI মানে H1 আসলে, আর হচ্ছে হিন্ট 3, এই তিনটাই ছিল রেস্ট্রিকশন এনজাইম হিসেবে। DNS1 এটা ছিল না আসলে, বুঝছো? তোমার বইতে এই নামটা ছিল না। রক্তের আয়তন বৃদ্ধি হয়ে যাচ্ছে, এর ফলে রক্তচাপ বৃদ্ধি পাচ্ছে। এই কাজটা কে করে? ভেসোপ্রেসিন, যার আরেক নাম হচ্ছে ADH। তোমরা যদি রক্তচাপটারের নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টর পড়ো, তখন এটার অ্যাক্টিভিটি বুঝতে পারবা, তাই না? নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টরে কি ছিল বলতো? এটা 2 জায়গায় কাজ করতো, রেচনতন্ত্রেও কাজ করতো, রক্ত সংবহন তন্ত্রেও কাজ করতো। ওইখানে একটা হরমোনের কথা আলোচিত হয়েছে, যার নাম ADH, বা যার আরেকটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন। যখন সে কিডনিতে কাজ করবে, ঠিক আছে, এবং কিডনি থেকে কি করবে বলো? পানি শোষণ বাড়ায়, পানি পুনঃশোষণ বাড়াই দিবে। পানি পুনঃশোষণ করে, কিডনিতে পানি পুনঃশোষণ করে সে কোথায় পাঠাই দিবে? এটা মূত্র দিয়ে বেরোয় যেতে চাচ্ছিল, এটা সে শোষণ করে আলটিমেটলি রক্তে পাঠাই দিবে। তাহলে কি হবে? রক্তের আয়তন বাড়বে। রক্তের আয়তন যদি বাড়ে, তাহলে রক্তের চাপও কি হবে? ব্লাড প্রেশারও কি হবে? বাড়বে। কিভাবে ভাই?
আমরা তো বয়েলের সূত্রে পড়ছি ভাই, আয়তন বাড়লে প্রেসার কমে। এটা কি আর আদর্শ গ্যাস রে? আর আদর্শ গ্যাস বা বয়েলের সূত্রে তুমি পড়ছো যে গ্যাসের পরিমাণ নির্দিষ্ট থাকবে। তুমি কি রক্তের পরিমাণ নির্দিষ্ট রাখতেছো? না, এর পরিমাণ তো বাড়তেছে, তাই ওর আয়তনও বাড়তেছে। আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের ভর নির্দিষ্ট রেখে কিন্তু আয়তন বাড়াচ্ছিলা, এখানে তো সেটা না। ইভেন একটা বেলুনের ক্ষেত্রেই তো বয়েলের সূত্র মানে না, কারণ বেলুনের মধ্যে ফুদিচ্ছ, তখন তোমার কি হচ্ছে, আয়তন বাড়তেছে, প্রেসারও বাড়তেছে। তাহলে কেন বয়েলের সূত্র মানতেছে না? কারণ তুমি গ্যাসের পরিমাণ তো নির্দিষ্ট রাখতেছো না, গ্যাসের অণু তো বারবার বেলুনের মধ্যে ভরতেছো, তাহলে তো এখানে বয়েলের সূত্র মানবেই না। ওকে, আচ্ছা আমি প্রথমে বুঝাইতে পারছি। তো এই ক্ষেত্রে কাজ করতেছে, তাহলে বলো, তখন এটাকে এডিএইচ বলবা। আর যদি এটা রক্তবাহিকাকে সংকুচিত করে, মনে করো আগে ছিল এরকম, এখন হয়ে গেছে এরকম, তাহলে আগে রক্তবাহিকা চওড়া ছিল, একটা পাইপের মধ্যে, পাইপটা আগে মোটা ছিল, এটার মধ্যে অল্প পানি যাচ্ছিল, তাহলে এখানে প্রেসার কম, পাইপটা এখন চিকনা হয়েছে, ঠিক আছে, এবং এটার মধ্যে দিয়ে বেশি পানি যাচ্ছে, তাহলে পাইপের কি প্রেসার বেশি, তাই না? তো ভেসোপ্রেসিন ওকে কেন বলছি, কারণ ভেসেলকে প্রেস করছে, ভেসেলকে প্রেস করে চিকন বানাই ফেলতেছে, বুঝছো? তো এই হচ্ছে ভেসোপ্রেসিন। একই হরমোন কিন্তু নাম জাস্ট দুই জায়গায় দুই রকম নাম। এই তাহলে রক্তের আয়তন বৃদ্ধির মাধ্যমে রক্তচাপ বৃদ্ধিতে ভূমিকা পালন করতেছে কে? এডিএইচ বা ভেসোপ্রেসিন, যেটাই বল সেটাই উত্তর। পারছি। সোমাটোস্ট্যাটিন, এটা লাগবে না। সোমাটোস্ট্যাটিন মেইনলি আলফা ও বিটা কোষের ক্ষরণ, আলফা কোষ থেকে গ্লুকাগন আসে, বিটা কোষ থেকে ইনসুলিন আসে, এটা কতখানি ক্ষরিত হবে সেটা নিয়ন্ত্রণ করে। ওকে, ক্ষরণ নিয়ন্ত্রণ। প্রোল্যাকটিন তো জানোই, এটা দুগ্ধের সাথে রিলেটেড, আর অক্সিটোসিনের কথাও আমি আগে বলছি, জরায়ুর সংকোচন। আচ্ছা, বৃহদন্ত্রের কাজ নয়, ভিটামিন B12 শোষণ করে, এটা সঠিক, পানি শোষণ করে সঠিক, অজৈব লবণ শোষণ করে সঠিক, প্রোটিনের ভাঙন এটা সঠিক না, তাই না? তাহলে উত্তর হবে এইটা। ওকে, ঘ নাম্বার। ঘাসফড়িং এর গিজার্ডের পর থেকে শুরু করে উদরের মধ্যাংশ পর্যন্ত বিস্তৃত পাতলা প্রাচীর বিশিষ্ট অংশটিকে কি বলে? চিন্তা করো, ঘাসফড়িং এর প্রথম, এটা হচ্ছে অন্ননালী, অন্ননালীটা কি হয়ে যায় বলো? ক্রপ হয়, তাই না? ক্রপের পর থেকে কি শুরু হয়? গিজার্ড শুরু হয়, এই হেপাটিক সিকা, এটার মধ্যে গিজার্ড। তারপর থেকে কি শুরু হয় বলো? মেসেন্টেরন শুরু হয়, ছবিটা যদি তোমার মনে থাকে। তাহলে ক্রপ এটাও কি উপরে, গিজার্ডের পর না, এটা উপরে, গলবিল এটা তো উপরেই, গ্রাসনালী বা অন্ননালী এটাও তো গিজার্ডের উপরেই, গিজার্ড হচ্ছে এইখানে, তাহলে গিজার্ডের পর থেকে উত্তর কি হবে? মেসেন্টেরন। আর মেসেন্টেরনের পর্দাটা, ভেতর দিকে যে পর্দা থাকে এটার নাম হচ্ছে পেরিট্রফিক পর্দা, পেরিট্রফিক পর্দা থাকে। কেন? কেন কাইটিন থাকে না? ওর সব জায়গায় তো কাইটিন দিয়ে আবৃত, ভেতরে মানে ওর পৌষ্টিকতন্ত্রের ভেতরের আবরণটা সব জায়গায় কাইটিন দিয়ে আবৃত, কিন্তু মেসেন্টেরনটা কেন পেরিট্রফিক পর্দা? কারণ মেসেন্টেরন দিয়ে ও কি করে? শোষণ করে, তাই এখানে পাতলা পর্দা লাগবে, কাইটিন দিয়ে দিলে সে শোষণ করতে পারতো না। নিউক্লিয়াস পুনর্গঠনের অঞ্চলকে কি বলে? ওকে, তোমরা একটা ক্রোমোজোম তুমি যদি দেখো, ধর এটা একটা ক্রোমোজোম, ওকে, তাহলে এরকম ক্রোমোজোমের সাথে আবার একটা স্যাটেলাইট থাকতে পারে, এখানে যে কুঞ্চনটা থাকবে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি গৌণ কুঞ্চন। ওকে, এটি হচ্ছে তোমার গৌণ কুঞ্চন। তাহলে এই গৌণ কুঞ্চন থেকেই নিউক্লিওলাস পুনর্গঠিত হবে। যখন কোষ বিভাজন হয় তখন ক্রোমোজোম গুলো দেখতে এরকম হয়, তখন কি থাকে না? নিউক্লিওলাস থাকে না। কোষ বিভাজন শেষ, বুঝছো? কোষ বিভাজন শেষ, কোষটা মনে করো এখন ইন্টারফেস দশায় আছে, তখন ক্রোমোজোমটা কেমন হয়ে যায়? এরকম পেঁচানো ক্রোমাটিন তন্তু হয়ে যায় না, বলো? তখন এদের এই স্যাটেলাইটের প্রান্তগুলো মিলে মিলে কি তৈরি করবে? নিউক্লিওলাস তৈরি করবে, মানে এই গৌণ কুঞ্চনটা। মুখ্য কুঞ্চন কোনটা? মুখ্য কুঞ্চন হচ্ছে এইটা, সেন্ট্রোমিয়ারের এখানে যে কুঞ্চনটা। ওকে, হ্যামস্ট্রিং পেশি, হ্যামস্ট্রিং পেশি চিনো? অনেক সময় প্লেয়ারদের হ্যামস্ট্রিং ইনজুরি হয়, তখন ওরা পায়ের উরুর এই পেছন দিকটাতে ধরে এবং পাটা খসে খসে যায়, কারণ এই পাটা বাঁকাইতে পারে না সে। কেন? কারণ হ্যামস্ট্রিং পেশি হচ্ছে বক্রীকরণ পেশি। এই যে আমরা চাইলেই পাটা বাঁকাইতে পারি, ঠিক আছে, আমি জানি না এটা শোভন হবে কিনা, তবে দেখো আমি পা বাঁকায় একদম অনেক উপরে তুলে ফেলছি। কিভাবে পারলাম? কারণ আমার হ্যামস্ট্রিং পেশি আমাকে হেল্প করছে। এখন যদি আমার হ্যামস্ট্রিং ইনজুরি হয়, আমি কি পা বাঁকাইতে পারবো? পারবো না। তখন আমার পাকে ঘষে ঘষে, মাটিতে ঘষে ঘষে আমার যাইতে হবে, মাঠ ত্যাগ করতে হবে। হ্যামস্ট্রিং পেশিতে তিনটা পেশি থাকে, বাইসেপস ফিমোরিস, বাইসেপস সবসময় বক্রীকরণ পেশি, এই যে আমার হাতের বাইসেপস আমার হাতকে বাঁকাচ্ছে, কিন্তু বাইসেপস যখন সংকুচিত হচ্ছে, দেখো
তখন হাত কিন্তু এনে টান পড়তেছে, হাত বেঁকে আসতেছে। তো এটাকে তো বাইসেপস বলতেছি। পায়েরটাকে যদি বাইসেপস বলি তাহলে তো কনফিউজড হবো। যেহেতু পায়ের বাইসেপসটা ফিমারের গায়ে লেগে আছে, তাহলে এটাকে ফিমোরিস বলা যায়, তাই না? তাহলে বাইসেপস ফেমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস, তিনটাই কিন্তু হ্যামস্ট্রিং পেশির অংশ। উত্তর হবে ঘ নাম্বার। আণুবীক্ষণিক সৈনিক হচ্ছে লিম্ফোসাইট। হাইড্রার পরিপাক অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয়, দুই রকমের পরিপাকই হাইড্রাতে হয়। কোনটা প্লাজমা প্রোটিন নয়? প্লাজমা প্রোটিন কি কি আছে বলো? GPA5, সবাই বোধহয় পারো, তাই না? GPA5, জি দিয়ে ছিল হচ্ছে কি বলো? গ্লোবিউলিন। পি দিয়ে কি? পি দিয়ে হচ্ছে প্রথম মিন। এ দিয়ে কি? অ্যালবুমিন। আর 5 দিয়ে ফাইব্রিনোজেন। ওকে, তাহলে বিলিরুবিন কি কোনো আমাদের প্রোটিন? না, বিলিরুবিন হচ্ছে একটা কি বলা যায়, জৈব উপাদান। ঠিক আছে, যেটা রং হলুদ। ব্যাকটেরিওফাজ কি ধরনের জিনিস? এটা কি আসলে? কেউ কেউ চিন্তা করতে পারো আরে ব্যাকটেরিওফাজ নামাজ, তাহলে ব্যাকটেরিয়া দিয়ে দেই। না, ব্যাকটেরিওফাজ মানে হচ্ছে যারা ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে। ফাজ মানে কি? ভক্ষণ করা বা খেয়ে ফেলা। তাহলে মনে করে দেখো, এটা তোমাদের প্রিয় ব্যাকটেরিয়া ইকোলাই। এই ইকোলাইকে কে খেয়ে ফেলতেছিল? কিছু T2 ভাইরাস এসে একে অ্যাটাক দিচ্ছিল, মনে করে দেখো। তাহলে এইটাই তো তোমার ব্যাকটেরিওফাজ। তাহলে ব্যাকটেরিওফাজ আসলে কি বলো? একটা ভাইরাস। বুঝছো? ব্যাকটেরিওফাজ হচ্ছে একটা ভাইরাস। ওকে, বিএমআই এর মান 30 থেকে 34.99 হলে এটা সে কি নির্দেশ করে? তাহলে বিএমআই একটা ইম্পর্টেন্ট টপিক। তাহলে বিএমআই এর মানগুলো আমরা পড়বো। নর্মাল কত বলো? নর্মাল হচ্ছে ওই যে 18 পর থেকে 24.99 পর্যন্ত, তাই না? 25 থেকে 29.99 পর্যন্ত হচ্ছে অতিরিক্ত ওজন। আর এই রেঞ্জটা কি তাইলে? প্রথম শ্রেণীর স্থূলতা। আর যদি তোমার 35 থেকে 39.99 হইতো, তাহলে দ্বিতীয় শ্রেণীর স্থূলতা হইতো। আর তৃতীয় শ্রেণী কত বলো? তৃতীয় শ্রেণী হচ্ছে 40-এর বেশি, তাই না? 40-এর থেকে বেশি অথবা সমান। আর মরবিড স্থূলতা কখন বলবো? যখন বিএমআই 50 থেকে 100 হয়ে যাবে, তখন মরবিড স্থূলতা, মানে এই স্থূলতা দিয়ে সে মরবে। স্ট্রেপ্টোকক্কাস এটা একটা ব্যাকটেরিয়া, এটা দেখতে কেমন? আচ্ছা, কম আকৃতির হচ্ছে ভিব্রিও, বুঝছো? ভিব্রিও হচ্ছে কম আকৃতির, এরকম একটা ফ্লাজেলা থাকে। আচ্ছা, তারকাকৃতির হচ্ছে স্টার না, তাহলে স্টেলা। স্টেলা একটা আছে, ওটা হচ্ছে তারকাকৃতির। এবার আসো গোলাকৃতির। গোলাকৃতির হলে সেটাকে আমরা কি বলি? কক্কাস। যদি দন্ডাকৃতির হয় তাহলে এটাকে কি বলি? ব্যাসিলাস। বুঝছো? তাহলে যেহেতু কক্কাস আছে, তাহলে এটা কি বলো? গোলাকৃতির। এখন কক্কাসের মধ্যেও এমন হতে পারে যে সে চেইন করে আছে, অনেকগুলো ব্যাকটেরিয়া, কক্কাস ব্যাকটেরিয়া মিলে চেইন করে আছে, চেইনের মতো। তখন তুমি তাকে বলবা স্টেপ্টোকক্কাস। আর যদি তারা পাইল করে থাকে, পাইল মানে কি? স্তূপ, মানে ফাইলের মতো স্তূপ করে আছে, বুঝছো? তখন তুমি তাকে কি বলবা? স্ট্যাফাইলোকক্কাস। ফাইল, স্ট্যাফাইলোকক্কাস। ওকে, আর চেইনের মতো থাকলে স্ট্রেপ্টোকক্কাস, আর ফাইল করে স্তূপের মতো থাকলে স্ট্যাফাইলোকক্কাস। ঠিক গেল? আর যেরকম দন্ডাকৃতির হয় তাহলে এটা হচ্ছে ব্যাসিলাস। বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে কি বলবা? সিনোসাইটিক উদ্ভিদ কোষ বলতে পারো, ঠিক আছে, বা সিনোসাইট বলতে পারো। আর যদি প্রাণী হয় তাহলে কি বলবা? প্লাজমোডিয়াম, প্রাণীর ক্ষেত্রে প্লাজমোডিয়াম। আচ্ছা, সিনসাইটিয়াম আর সিনোসাইটিক কোষ দুইটার মধ্যে কি ডিফারেন্স? সিনসাইটিয়ামেও একাধিক নিউক্লিয়াস থাকবে, তবে সিনসাইটিয়ামে যেটা হবে, অনেকগুলো কোষ আসবে, এসে মিলিত হবে। ওকে, সিনসাইটিয়ামে অনেকগুলো কোষ এসে মিলিত হবে, তাদের নিউক্লিয়ার মেমব্রেনটা, সরি মানে কোষ ঝিল্লিটা আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়ে একটা বড় কোষ বানাবে এবং সেখানে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে। তাহলে এখানে কিন্তু কিভাবে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ তৈরি হলো? কোষগুলো এসে মিলে। আর সিনোসাইটের ক্ষেত্রে কিভাবে তৈরি হবে? নিউক্লিয়ার ডিভিশন করে, মানে নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে হয়ে একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট কোষ বানাবে। মানে সিনোসাইটিক বা সিনোসাইটের ক্ষেত্রে নিউক্লিয়ার ডিভিশন বা কোষ বিভাজন হবে। সিনসাইটিয়ামের ক্ষেত্রে কোষ বিভাজন হবে না, কোষগুলো কাছাকাছি এসে সেল মেমব্রেন লাইসিস করে দিয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ হবে। তো বইয়ে একটা অ্যাকুরেটলি লেখা আছে, তাই উত্তর আমাদের কি হবে? গই হবে। আর লাইকেনকে তো তোমরা চেনো, লাইকেন হচ্ছে শৈবাল আর ছত্রাক যখন একসাথে থাকে তখন এটাকে আমরা লাইকেন বলি। ওকে, একসাথে সহাবস্থান করলে। C3 উদ্ভিদের কার্বন বিজারণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী পদার্থ, খুবই ইম্পর্টেন্ট।
C3 বলার কারণ কি? কারণ ওর প্রথম স্থায়ী পদার্থটা কয় কার্বন? 3 কার্বন। অক্সালো এসিটিক অ্যাসিড এটা কয় কার্বন রে? এটা 4 কার্বন, বুঝছো? তাহলে এটা হচ্ছে C4, C4 এর প্রথম স্থায়ী পদার্থ। এটা তো চাই নাই, চাইছে হচ্ছে C3 এর। উত্তর হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা 3 কার্বন বিশিষ্ট, বুঝছো? বাধ্যতামূলক পরজীবীকে ভাইরাস। কেন? কারণ ও পরজীবী না হলে কখনোই বেঁচে থাকতে পারে না, একা একা বেঁচে থাকতে পারে না, একা একা জীবীয় বৈশিষ্ট্যগুলো প্রকাশ করতে পারে না, তাই ও বাধ্যতামূলকভাবে পরজীবী। যদি জীব হতেই হয় তাহলে পরজীব হইতে হবে। আচ্ছা, টিস্যু কালচার থেকে প্রশ্নটা আসছে, ভাইরাস মুক্ত উদ্ভিদ তৈরিতে কোন কালচার করা হয়? উত্তর হচ্ছে মেরিস্টেম কালচার। কেন? মেরিস্টেম শব্দের অর্থ হচ্ছে ভাজক টিস্যু। তুমি একটা উদ্ভিদ ধরো, কচি উদ্ভিদ, বয়স হয়েছে ওর খুবই অল্প, মানে উদ্ভিদের এই যে একদম ডগার পার্টটা নিয়ে যদি কালচার করে ওইখান থেকে একটা গাছ বানাও, তোমরা জানো যে প্রত্যেকটা কোষের মধ্যে একটা আস্ত উদ্ভিদ হওয়ার ক্ষমতা আছে যদি তুমি তাকে প্রপারলি কালচার করতে পারো। এই ব্যাপারটা কি আমরা টটিপটেন্সি বলি, মর্গান এটা আবিষ্কার করছিল, তাই না? টিস্যু কালচার একটা এরকমই প্রক্রিয়া যেখান থেকে একটা ভাজক কোষ থেকে বা একটা ভাজক টিস্যু থেকে আস্ত উদ্ভিদ তৈরি করা যায়। এটার জনক হচ্ছে হ্যাভার্টল্যান্ড। ওকে, যাই হোক, তো তুমি যদি একদম মেরিস্টেমটা নাও, ভাজক টিস্যুটা নাও, তাহলে তুমি ভাইরাস মুক্ত উদ্ভিদ পাবা, কারণ ওইটা এখনো ভাইরাস দিয়ে আক্রান্ত হয়নি, ও তো কচি, ও তো নতুন, বুঝছো? ট্রান্সজেনিক উদ্ভিদ, যখনই তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ যখনই তুমি উদ্ভিদের মধ্যে ইঞ্জিনিয়ারিং করবা, তখন তুমি অ্যাগ্রোব্যাকটেরিয়াম এই ব্যাকটেরিয়াটা ইউজ করবা। আর যদি প্রাণীর সাথে রিলেটেড কিছু করো, প্রাণীর সাথে রিলেটেড করলে কোনটাকে ব্যবহার করবা? ইকোলাইকে ব্যবহার করবা। এই এই হচ্ছে ব্যাপার। ক্যাম্বিয়ামের ক্ষেত্রে কোনটা সঠিক নয়? ক্যাম্বিয়াম স্থায়ী টিস্যু, এটাই তো ভুল। ক্যাম্বিয়াম তো আমি যতদূর জানি সেকেন্ডারি ভাজক টিস্যু, এটা বিভাজিত হলে উদ্ভিদ প্রস্থে মোটা হয়, তো এটা স্থায়ী টিস্যু না। তাহলে এটাই সঠিক উত্তর, সঠিক নয় এটাই। ভাজক টিস্যু তো সঠিক, জাইলেম ফ্লোয়েমের মাঝখানে অবস্থান করে, এটা ঠিক, তাই না? জাইলেম ফ্লোয়েম, মাঝখানে থাকে কি? ক্যাম্বিয়াম। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পাওয়া যায়, এটাও ঠিক। দ্বিবীজপত্রী উদ্ভিদ হচ্ছে যেগুলো বড় বড় উদ্ভিদ সাধারণত, বুঝছো? ঝোপালো উদ্ভিদ, বৃক্ষ টাইপের, এরা দ্বিবীজপত্রী। এরা সবাই কি কাণ্ড মোটা হয় না? কারণ কি? এদের ক্যাম্বিয়াম থাকে। ধান গাছের কি ক্যাম্বিয়াম থাকে? এই জন্যই তো ধান গাছের কাণ্ড মোটা হয় না, সোজা ব্যাপার। ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএ, ডিএনএ মানেই দ্বিসূত্রক, প্লাজমিডের হোক আর নিউক্লিওয়েডের ডিএনএ হোক, এটা দ্বিসূত্রকই হবে। শুধুমাত্র এক ধরনের ভাইরাসে এটা উল্টা দেখা যায়, বুঝছো? ওই ভাইরাসের নাম হচ্ছে পার্ভোভিরিডি, ঠিক আছে? পার্ভোভিরিডি ডিএনএ এক সূত্রক। পারবা? পার্ভোভিরিডি ডিএনএ এক সূত্রক। আর রিওভিরিডি বলে আছে একটা ভাইরাস, ওটার আরএনএ হচ্ছে দ্বিসূত্রক, মানে ব্যতিক্রমী। পিসিআর প্রযুক্তি ব্যবহৃত হয় কোথায়? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে এটা ব্যবহার করতে হয় জিন ক্লোনিং করতে, জিনের সংখ্যা বাড়াইতে, বুঝছো? রিকম্বিনেন্ট একটা ডিএনএ বানাইছো, ধর এটা একটা রিকম্বিনেন্ট ডিএনএ, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটাকে ডাবল আপ করতে চাও, সংখ্যা বাড়াইতে চাও, তখন কি করবা? পিসিআর করবা। পিসিআর মানে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, যেখানে একটা ডিএনএ এর কপির অসংখ্য কপি পাওয়া যায়। এটা ধরো একটা ফটোকপি মেশিন, কিসের? ডিএনএ বা জিনের ফটোকপি মেশিন, ঠিক আছে? হুবহু প্রতিরূপ বানাই দিতে পারবে। জীবন সংক্রান্ত গবেষণায়, রোগ নির্ণয়, সব জায়গাতেই ওকে আসলে ব্যবহার করা যায়। ফুসফুসের কার্যকরী একক অ্যালভিউলাস। গোল্ডেন রাইসের রং, গোল্ডেন রাইস কোনো স্বাভাবিক রাইস না। আফ্রিকার ছোট ছোট বাচ্চারা, ওরা ভিটামিন এর অভাবে পড়ে। ভিটামিন এর অভাব হলে কি কি হবে? স্কিন অনেক শুষ্ক হয়ে যাবে, গ্রোথ রিটার্ডেশন হবে, মানে কি বড় হবে না সে সাইজে, আর সবচেয়ে ইম্পর্টেন্টলি রাতকানা হবে। তো এইগুলো এড়ানোর জন্যে যারা খেতে পায় না, যারা ভিটামিন এর অভাবে ভুগে, ওরা ভাত পাইলেই তো মনে করে তো অনেক কিছু, ওরা তো এমনি এমনি ভাত খায়, লবণ দিয়ে পানি দিয়ে ভাত খায়। তো ভাতের মধ্যে যদি ভিটামিন এ পাওয়া যায় তাহলে খুব ভালো হতো না? জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে এই গোল্ডেন রাইস বানানো হয়েছে, যেই রাইসের মধ্যে আসলে ভিটামিন এ থাকে, বুঝছো? তাহলে ভিটামিন এ কোন সব খাবারে থাকে বলো? টমেটোতে থাকে, গাজরে থাকে, মিষ্টি কুমড়াতে থাকে, ডিমের কুসুমে থাকে, যেগুলো দেখো একটু কমলা রঙের, একটু হলুদ রঙের, ওইগুলোতেই আসলে ভিটামিন এ থাকে। গোল্ডেন রাইসের রংটাও তাহলে ওই রকমই হবে, বুঝছো? কারণ এখানে ভিটামিন এ আছে, ভিটামিন এর রংটা এরকম। পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টার্মিনেশন কোডন কোনটা? কিছু বুঝছো? টার্মিনেশন কোডন মানে স্টপ কোডন, যেই কোডন পেলে প্রোটিন তৈরি বন্ধ হয়ে যাবে। 3টা স্টপ কোডন ছিল, যেটা তোমাকে দিয়ে শুরু, মানে ইউ দিয়ে শুরু,
ওকে, তিনটা স্টপ কোডন ইউ দিয়ে শুরু। আচ্ছা, তাহলে কি কি হইতে পারে? ইউ এ এ, আর দুটো হচ্ছে জি আর এর মধ্যে উল্টাপাল্টা, একটা ইউ জি এ, একটা ইউ এ জি। এই তিনটা হচ্ছে স্টপ কোডন। কিভাবে লিখলাম দেখছো? প্রথমে ইউ দিয়ে শুরু, তারপর এ এ, এ জি, জি এ, শেষ। ওকে, মিলাই তাহলে এখানে কোনটা আছে? এ ইউ জি তো স্টার্ট কোডন, তাই না? তাহলে এখানে স্টপ কোডন জানতে চাইছে, উত্তর কি হবে? আমরা প্রথমে ইউ দিয়ে দেখা শুরু করব। ইউ দিয়ে দুইটা আছে, এটা তো না, এটা হচ্ছে আমাদের স্টপ কোডন। ডিঅক্সিরাইবোজ সুগারে অক্সিজেন অনুপস্থিত কোনটায় বলো? এটুকু আঁকলেই বুঝে যায়। আমি দুইটা রাইবোজ সুগার রাখতেছি, 1 2 3 4 5, 1 2 3 4, দুইটা রাইবোজ, একটা রাইবোজ একটা ডিঅক্সিরাইবোজ। আমি জাস্ট যেটা করব, এটা 2 নাম্বার কার্বনে ওএইচ দিব, এটা 2 নাম্বার কার্বনে এইচ দিব। এটা দেখে তুমি বুঝে যাবা যে এটা আসলে ডিঅক্সি রাইবোজ আর এটা হচ্ছে নরমাল রাইবোজ। তাহলে পার্থক্যটা কোথায় বলো? পার্থক্যটা শুধু 2 নাম্বার কার্বনে। 2 নাম্বার কার্বনে অক্সিজেন একটা কম, ডিঅক্সি রাইবোজে। পিত্ত লবণ কোন ভিটামিনের ক্ষুদ্রান্তে শোষণ প্রক্রিয়া ভূমিকা পালন করে? পিত্ত লবণ হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিনগুলোকে শোষণ করতে ভূমিকা পালন করে। ফ্যাট সলিউবল ভিটামিন কারা বলো? ফ্যাট সলিউবল মানে লিপিডে দ্রবীভূত হয় এরকম, এডেক। আর ওয়াটার সলিউবল কারা? ডব্লিউবিসি। মানে কি? ডব্লিউ মানে ওয়াটার, ওয়াটারে কারা দ্রবীভূত হয়? বি আর সি। পারবো? বাকিগুলা এডেক, এটা নিয়ে কোনো হেডেক রাখো না। তাহলে এই দেখো এখানে এটা একটা ওয়াটার সলিউবল, এখানে পিত্ত লবণ হেল্প, পিত্ত রস হেল্প করবে না, এখানে সব ওয়াটার সলিউবল। তাহলে ভিটামিন কে এটা হচ্ছে ফ্যাট সলিউবল। ফ্যাট সলিউবল ভিটামিন গুলো অ্যাবজর্বে হেল্প করে পিত্ত লবণ বা পিত্ত রস। অ্যাসিডিক পরিবেশে কোনটা কাজ করবে? পাকস্থলীতে যেটা থাকে পেপসিন, আর এগুলো সব ক্ষুদ্রান্তে থাকে, তাই এটা ক্ষারীয় পরিবেশে কাজ করে। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের পরিবহন কলাগুচ্ছ। পরিবহন কলাগুচ্ছ বলতে বুঝতেছো? জাইলেম ফ্লোয়েম গুচ্ছের কথা জিজ্ঞেস করতেছে। একবীজপত্রী আর দ্বিবীজপত্রী মূলের পার্থক্য তুমি যদি পড়ো, তাহলে ওইখানে একটা কথা লেখা আছে স্পষ্টতই যে দ্বিবীজপত্রী হইলে পরিবহন কলাগুচ্ছের সংখ্যা হবে 4, আর একবীজপত্রী হইলে 6 বা তার অধিক। প্রশ্ন হচ্ছে ভাই একবীজপত্রীর এটা বেশি কেন, জাইলেম ফ্লোয়েম বেশি কেন? উত্তর হচ্ছে একবীজপত্রী তো দ্বিবীজপত্রী থেকে কম উন্নত, মানো তো এটা। তাহলে একবীজপত্রী উদ্ভিদে ধরো কি বলবো, ধরো আমি নর্মালি হাঁটতে পারি, আমার 2 পা দিয়ে হাঁটা চলতেছে, তাই না? আর যে ধরো বুড়ো হয়ে গেছে বা যে একটু অনুন্নত, যে হাঁটতে পারে না, তাকে 2টা স্ট্রেচার নিতে হবে। তার 2টা পা প্লাস 2টা স্ট্রেচার, তার 4টা লাগতেছে হাঁটার জন্য। আমি কি বুঝাইতে পারছি? তাহলে যে শক্তিশালী তার তো বেশি লাগতেছে না, বেশি সাপোর্ট লাগতেছে না, আমার 2 পাই যথেষ্ট। একইভাবে দ্বিবীজপত্রী উদ্ভিদের জাইলেম ফ্লোয়েম গুলো উন্নত হয়, ওদের 4টা গুচ্ছ হইলেই হয়ে যায়। কিন্তু একবীজপত্রীতে যেহেতু জাইলেম ফ্লোয়েমটা একটু অনুন্নত ওদের থেকে, দ্বিবীজপত্রী থেকে, তাই ওদের জাইলেম ফ্লোয়েমের গুচ্ছ 6 বা তার অধিক হবে, বুঝছো? একবীজপত্রীতে। ওকে, প্রায় শেষের দিকে চলে আসছি আমরা। প্রশোধনের প্রধান অঙ্গ পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রীয় প্রশোধনী কত বেশি হয় বলো? কত পার্সেন্ট হয়? 95 থেকে 98%, তাই না? যেই জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে তুমি কি বলবা? যে বাধা দিবে সে এপিস্টেটিক জিন, আর যে বাধা পাবে সে হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। কি বলো? বাধা পাবে। ওকে, আচ্ছা। লিথাল জিন তো বুঝছো, যে জিনের প্রভাবে জীব মরে যাবে। আর সেমিলিথাল কি? যেই জিনের প্রভাবে 50%-এর বেশি জীব মরে যাবে, সেমিলিথাল। যেমন হিমোফিলিয়া। এটা একটা কঠিন প্রশ্ন তোমাদের দিক থেকে, তাই না? জলাভূমির উদ্ভিদ, এখানে আমরা ক্যাসিয়া ফিস্টুলা, এটা হচ্ছে বাদল লাঠি, এটা আমার বইতে আছে, এটা আমরা জানি বাদল লাঠি, বা যেটাকে তোমরা সোনালু বলো। সরিয়া রোবাস্টা, এটা হচ্ছে শাল, বুঝছো? শালবনের প্রধান উদ্ভিদ সরিয়া রোবাস্টা। আচ্ছা, বারিংটনা, বারিংটনা হচ্ছে হিজল। হিজল কি দেখছো তোমরা কখনো? যায় না। আচ্ছা, আর ট্যাকটমা হচ্ছে সেগুন। এগুলোর মধ্যে জলাভূমির উদ্ভিদ কোনটা? উত্তর হচ্ছে হিজল, বুঝছো? এই জন্য এটার নামই ছিল, হিজলের একটা নামই হচ্ছে, মানে জল থেকে, মানে জল শব্দটা দিতে মনে রাখতে পারো, এটা জলাভূমিতে জন্মায়। এটা একটা নাম হচ্ছে জ্বলন্ত বা জলান্ত, এরকম একটা, জ্বলান্ত বোধহয় এটা আরেক নাম। আচ্ছা, কোষ বিভাজনের কোন পর্যায়ে টেট্রার সমূহ পাওয়া যায়? ওকে, তাহলে আমাদের
মিওসিসের প্রোফেজ একের স্টেপগুলো খুব ভালো মতনে পড়তে হবে। লেপটোটিন, এখান থেকে তুমি দুইটা জিনিস পড়বা। একটা হচ্ছে এখানে একটা বুকে তৈরি হয়, বুকে মানে কি, ফুলের তোড়ার মতো গঠন তৈরি হয়, আর এখানে পোলারাইজড বিন্যাস দেখা যায়, পোলারাইজড বিন্যাস। প্রথম থেকে এই দুইটা। দ্বিতীয় ধাপ কি, জাইগোটিন। জাইগোটিন থেকে কি পড়বা, এখানে বাইভ্যালেন্ট তৈরি হয়, বাইভ্যালেন্ট। আর হচ্ছে এই প্রক্রিয়াটার নাম কি, সিনাপসিস, সিনাপস, তাই না, সিনাপস দেখা যায়। প্যাকাইটিন 3 নাম্বার দশা, 3টা পয়েন্ট পড়তে হবে, টেট্রাট, ক্রসিং ওভার, আর হচ্ছে কায়াজমা। এই 3টা ব্যাপারই ঘটে হচ্ছে প্যাকাইটিনে। ওকে, আর ডিপ্লোটিনে কি ঘটে, প্রান্তীয়করণ। এই কিওয়ার্ড গুলো তোমাকে জেনে রাখতে হবে, প্রধান শব্দগুলো। টেট্রাট পাওয়া যাবে কোথায় বলো, প্যাকাইটিনে। পলিপেপটাইড ট্রান্সলেশনের টার্মিনেশন কোডন ওই একই, ইউ দিয়ে শুরু, এটা বাদ, এটা বাদ, ইউ দিয়ে শুরু হবে। হইলো, হইলো, ওই একই প্রশ্ন আসছে বোধ। মানব জিনোমে বেস পেয়ার সংখ্যা কত মিলিয়ন? মানে মানুষের সমস্ত জিনের সমষ্টিকে আমরা বলতেছি জিনোম। তাহলে এখানে তোমার বইতে লেখা আছে 3.2 বিলিয়ন, বিলিয়ন, তো এখানে চাইছে মিলিয়নে, ঠিক আছে। তাহলে বিলিয়নকে তুমি যদি মিলিয়নে নিতে চাও তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে বলো, 3200 বা 3000 বিলিয়ন, মানে 3000 মিলিয়ন। তো উত্তর হবে ঘ নাম্বারটা। জীবাণু অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া। প্লাজমোডিয়াম পরজীবী, ভাইরাসও না, ব্যাকটেরিয়াও না, এটা হচ্ছে একটা প্যারাসাইট বা প্রোটিস্টা পর্বের মানে জগতের অন্তর্গত, তো এটাকে জীবাণু অস্ত্র হিসেবে ব্যবহার করি না। হাইড্রামাসোগ্লিয়ার পুরুত্ব 0.1 মাইক্রোমিটার। ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ থাকবে কয়টা, 7টা। সবাই পারো বোধ। একটা বিএমআই এর অঙ্ক দিচ্ছে, বিএমআই কিভাবে বের করতে হবে। এটা কিন্তু একটা ট্র্যাপের মতো, বুঝছো, দেখে ছোট মনে হলে অঙ্কটা বেশ বড়, সময় সাপেক্ষ। যদি কেউ এটা শুরুতে করা শুরু করে এবং সে যদি ধরা খায় তাহলে খুব বড় ভুল হয়ে যাবে। কেন বলো তো, কারণ সময় চলে যাবে অনেকখানি, তাই না। আচ্ছা, তাহলে বিএমআই আমরা বের করতে পারি, কোনো ব্যক্তির ওজনকে আমরা কেজিতে নিব, আর নিচে তার উচ্চতাকে মিটার স্কোয়ারে নিব। এখানে উচ্চতা দেওয়া আছে কত, ইঞ্চিতে। ইঞ্চি থেকে মিটারে কিভাবে নেওয়া যায়, 1 ইঞ্চি মানে হচ্ছে 2.5 সেন্টিমিটার, ঠিক আছে। 1 ইঞ্চি মানে 2.54 সেন্টিমিটার। বাট তুমি এখানে 2.5 নিয়ে হিসাব আগাইতে পারো, পরে একটু অ্যাডজাস্ট করাই নিবা, বাড়ায় কমায়, ঠিক আছে। এই তো, তাহলে এখানে একটা তুমি তুমি যদি হিসাব করে দেখো, 64 ইঞ্চিতে তুমি 1.62 মিটার পাইতে পারো, ঠিক আছে। তাহলে এখানে কি করতে হবে বলো, 1.62 কে স্কোয়ার করতে হবে, আর উপরে কত, 63। এই হচ্ছে হিসাব, এটাকে তোমার হিসাব করতে হবে এবার। তো 1.62 না ধরো 1.6 ধরেও তুমি হিসাব আগাইতে পারো, পরে একটু মানে হিসাব করে নিবা যে এখানে একটু কম ধরছিল। তো এটা যদি করো মোস্ট প্রবাবলি অ্যান্সার আসে হচ্ছে এটা, ঠিক আছে। এটা একটু নিজে প্র্যাকটিস করো। ফাইনালি বেস্ট অফ লাক। যারা সময় দিলা অনেক ধন্যবাদ, ভালো করে পড়ো, ভালো কিছু একটা করে আসো, ঠিক আছে। আমরা সবাই মিলে দোয়া করতেছি যেন আরিউ এর এই পরীক্ষাটাতে তুমি তোমার যে মেধা বলো বা যাই বলো, তোমার যে যোগ্যতা, এটা প্রমাণ করে ফেলবা। তুমি যে আসলে পারো, এটা হয়তো বা আগের পরীক্ষাতে কোনো কারণে ফসকে গেছিল, বাট এই পরীক্ষাতে তুমি প্রমাণ করে ফেলবা। সময় নষ্ট করবো না তোমাদের জন্য। অনেক অনেক শুভকামনা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে রেজাল্ট জানাও কেমন হলো তোমার, ঠিক আছে। থ্যাংক ইউ। আশা করা যাচ্ছে এই ক্লাসের অনেকগুলো টপিকই তোমার পরীক্ষাতে চলে আসবে। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আসসালামু